আমার আওয়াজ কি শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছি। ওকে, গুড ইভিনিং অল। গুড ইভিনিং। গুড ইভিনিং দাদা। তো আজকে একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আমরা আলোচনা করব। অ্যাকচুয়ালি আমরা প্রাইজ অ্যাকশন সিরিজটা শুরু করেছি, সেটা অনেকটা এগিয়ে এসেছি আমরা শেষের দিকে। এরপর আমাদের স্ট্র্যাটেজি সিরিজ শুরু হবে। তো স্ট্র্যাটেজি সিরিজ শুরু করার আগে আমাদের রিস্ক ম্যানেজমেন্ট এবং পজিশন সাইজিং এই ব্যাপারে জেনে নেওয়া উচিত অবশ্যই, যেটা মোস্ট আন্ডার রেটেড টপিক ইন শেয়ার মার্কেট হয়তো অনেকের কাছেই, বিশেষত যারা নতুন এই ট্রেডিং বা ইনভেস্টিং লাইনে আসেন। তো রিস্ক ম্যানেজমেন্ট এবং পজিশন সাইজিং যদি আমরা ঠিকঠাক না রাখি প্রথম থেকেই যদি এটা না মেনে চলি, তাহলে যত ভালো স্ট্র্যাটেজিতে আমরা কাজ করি না কেন, আলটিমেটলি দ্যাট উইল বি মিনিংলেস। তো এই জন্য আমাদের রিস্ক ম্যানেজমেন্ট এবং সেই রিস্ক ম্যানেজমেন্টকে ফলো করে আমাদের পজিশন সাইজিং, এই ব্যাপারে আমরা আজকে জানবো। তো এখানে যারা আছেন অনেকজনকেই আমি চিনি না, তো আশা করি সবাই ট্রেড করছেন প্রপারলি, তাই তো? হ্যাঁ দাদা, চেষ্টা চেষ্টা করছি করি। দাদা। ওকে। তো সবার আগে আমরা একটু জেনে নিই এই ব্যাপারটা। আমি আমার প্রেজেন্টেশনটা খুলছি। হয়তো আজকের আলোচনাটা একটু বোরিং লাগবে, কিন্তু বিশ্বাস করুন এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। সমস্ত রকম সাইকোলজিক্যাল ইস্যুস এই কারণেই হয়। হয়তো যারা আমরা নতুন বাজারে আসি, আমিও এটা জানতাম না বা আমিও এটা শিখিনি, এটা উপলব্ধি করেছি ধীরে ধীরে সময়ের সাথে সাথে, যে এটার বিভিন্ন রকম প্রসেস হতে পারে। নানান রকম, মানে এক একজন ট্রেডার এক এক রকমভাবে করতে পারেন। আপনারাও যে এটাই ফলো করতে হবে এরকমটা নয়, এটা একটা নিয়ম যে এইভাবেও করা যায়, আমি এইভাবে করি, দ্যাট ইজ হোয়াই আই এম শেয়ারিং ইট। তো এবার আপনারা নিজেদের মতো করে এটাকে অ্যাডিশন অল্টারেশন করতেই পারেন, বা নতুন কোনো রিস্ক ম্যানেজমেন্টের মানে পন্থা আপনারা অবলম্বন করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই কখনোই। তো আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে আশা করি। হ্যাঁ স্যার। ওকে। তো গ্যারি কন বলেছেন, এখানে গ্যারি কনের উক্তি লেখা আছে যে যদি রিস্ক ম্যানেজমেন্ট না জানা যায় বা আপনি যদি না জানেন, তাহলে কোন ধরনের বিজনেস করছেন সেটা কোনো ফ্যাক্টরই নয়, তবে এটা বলা যায় এটা একটা রিস্কি বিজনেস। তো রিস্ক ম্যানেজমেন্ট আমাদের জানতেই হবে। তো শুরু হচ্ছে প্রাইস অ্যাকশন সিরিজের সেশন নাম্বার 12, দ্য রিস্ক টু রিওয়ার্ড, রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড পজিশন সাইজিং। তো সবার আগে আমাদের জেনে নিতে হবে যে রিস্ক টু রিওয়ার্ডটা কি। হয়তো অনেকেই জানেন, তো যারা জানেন না তাদের জন্য একটু বলে রাখি যে একদম সিম্পলি লেম্যান টার্মসে যদি বলা যায়, তাহলে রিস্ক টু রিওয়ার্ড বলতে যে প্রতি 1 টাকা যদি ঝুঁকি নিই আমরা, মানে রিস্ক যদি নিই, যদি 1 টাকা লসের আমরা রিস্ক নিই এবং তার এগেনস্টে কত টাকা আমরা প্রজেক্টেড প্রফিট টার্গেট রাখছি, সেটাই হচ্ছে আমাদের রিস্ক টু রিওয়ার্ড। এই দুটোর যে রেশিও, সেটাকেই আমরা বলতে পারি রিস্ক টু রিওয়ার্ড। অর্থাৎ রিস্ক টু রিওয়ার্ড আর নাথিং বাট কি, রিস্ক টু রিওয়ার্ড ইজ ইকুয়াল টু প্রতি ট্রেডের রিস্ক টু সম্ভাব্য প্রফিট। মানে যদি আমরা একটা ট্রেডে, যখন আমরা ট্রেড ইনিশিয়েট করছি, টেকনিক্যাল দেখলাম, আমরা অ্যানালিসিস করলাম, আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী বা সিস্টেম অনুযায়ী আমরা ফলো করছি, আমরা ভাবছি যেখানে ঢুকবো, সেখানে আমরা দেখলাম প্রজেক্টেড লস আমাদের 1 টাকা এখানে হতে পারে। এবং অ্যাট দ্য সেম টাইম একটা সিস্টেম কখন পরিপূর্ণতা পায়, একটা সিস্টেম তখনই পরিপূর্ণতা পায় যে কোন প্রাইসে আমি ঢুকছি, কোথায় আমার স্টপ এবং কোথায় আমার টার্গেট। এই তিনটে একত্রিত করে আমাদের একটা ট্রেডিং সিস্টেম বা ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি হয়। তাহলে এই তিনটে একত্রিত করে তাহলে যদি তৈরি হয়, তাহলে আমরা বিফোর এক্সিকিউশন আমরা জানি যে আমাদের রিস্ক কত টাকা থাকবে। তো ধরে নেওয়া যাক যে আমাদের রিস্ক 1 টাকা থাকছে কোনো ট্রেডে, এবং সেই সিস্টেম বা সেই স্ট্র্যাটেজিতে আমাদের প্রজেক্টেড প্রফিট টার্গেট হচ্ছে 1 টাকা, তাহলে আমরা বলতে পারি রিস্ক টু রিওয়ার্ড হচ্ছে 1:1। তেমনই সেম সিস্টেম যদি আমাদের এটা বলে যে এখানে আমার রিস্ক থাকতে পারে 1 টাকা
এবং আমরা প্রজেক্টের টার্গেট একটু বড় পেতে পারি, সেটা হচ্ছে 2 টাকা, তাহলে আমাদের রিস্ক টু রিওয়ার্ড 1:2। তেমনই 3 টাকা প্রফিট হলে 1:3। এবং যদি আমাদের রিস্ক 1 টাকা থাকে এবং দেখা গেল সেখানে রিওয়ার্ড অর্থাৎ প্রফিট টার্গেট পাচ্ছি মাত্র 50 পয়সা, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে রিস্ক টু রিওয়ার্ড 1:0.5। তো এই গেল রিস্ক টু রিওয়ার্ডের গল্প। আশা করি এইটা নিয়ে কারোর কোনো সমস্যা থাকার কথা নয়, তাই তো? একটু কেউ উত্তর দিন, আশা করি বোঝাতে পেরেছি এটা। হ্যাঁ হ্যাঁ দাদা। ওকে, থ্যাংক ইউ। এবার হচ্ছে যে তাহলে রিস্ক টু রিওয়ার্ডটা ইম্পর্ট্যান্ট কেন? এই যে আমরা আলোচনা করলাম বা জানলাম যে রিস্ক টু রিওয়ার্ডটা কি, এটা আমাদের ইম্পর্ট্যান্ট কেন, এটা আমাদের জানতে হবে। তো একদম সিম্পল একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে, যেটার দ্বারা একজন নিউ কামার বা আপনি যদি এটা ফলো নাও করেন, এটা কত গুরুত্বপূর্ণ এটা বুঝতে পারবেন। তো এখানে ধরে নেওয়া হয়েছে, সাপোজ ইউ আর ট্রেডিং উইথ 100 কোয়ান্টিটি অফ এনি স্টক। যে কোনো একটা স্টক আমরা ধরে নিয়েছি রেফারেন্স পারপাসের জন্য, যে এখানে আমরা 1:1 কাজ করব। ওকে, তো এখানে আমরা 1:1 কাজ করব এবং সেই স্টকটার দাম সেই মুহূর্তে চলছে, আমাদের সিস্টেম বলছে বা স্ট্র্যাটেজি বলছে, আমরা যখন স্ট্র্যাটেজি এক্সিকিউট করব সেই সময় আমরা দেখছি যে সেই সময় আমাদের কেনা যেতে পারে 322 টাকা 15 পয়সায়, অনলি ফর রেফারেন্স ধরেছি। সেখানে স্টপ লস আসছে আমাদের সিস্টেম অনুযায়ী 320 টাকা 95 পয়সা। তাহলে এখান থেকে যদি আমরা অ্যাবসোলিউট এসএল কি? অ্যাবসোলিউট এসএল আর কিছুই না, যে ইন টার্মস অফ পয়েন্ট অর রুপিস আমাদের কত টাকা লস হচ্ছে এখানে। তাহলে এখানে সিম্পলি কি করে পাবো এটা, যে আমাদের এন্ট্রি প্রাইস, প্রজেক্টের এন্ট্রি প্রাইস এবং স্টপ লস, এই দুটোকে যদি ডিফারেন্স আমরা যদি সাবট্রাক্ট করি প্রথমটা থেকে দ্বিতীয়টাকে, তাহলে আমরা 1 টাকা 20 পয়সা যেটা পেলাম, সেটাই হচ্ছে আমাদের অ্যাবসোলিউট এসএল। অর্থাৎ প্রতি কোয়ান্টিটিতে আমাদের লস হতে পারে 1 টাকা 20 পয়সা এই ট্রেডটাতে। এবার যেহেতু আমরা 1:1 কাজ করছি, অর্থাৎ আমাদের সিস্টেম বলছে যে এখানে আমরা ম্যাক্সিমাম এই 1 টাকা 20 পয়সা রিস্ক নিয়ে আমরা ম্যাক্সিমাম প্রজেক্টেড প্রফিট টার্গেট 1 টাকা 20 পয়সায় রাখতে পারবো টেকনিক্যালি। তাহলে আমাদের রিস্ক টু রিওয়ার্ড 1:1। তো এক্ষেত্রে কি হবে, এবার এখানে যদি আমরা দেখি যে সাকসেসফুল ট্রেড যদি আমাদের হয়, ওকে, এখানে যদি আমরা দেখি যদি সাকসেসফুল ট্রেড হয়, তাহলে আমাদের কি হতে পারে এই স্ট্র্যাটেজিতে কাজ করলে, এই 1:1 কাজ করলে। তো এখানে লেখা রয়েছে যে ইন কেস অফ সাকসেসফুল ট্রেড আমাদের প্রফিট কত হবে যদি আমরা 100 কোয়ান্টিটিতে কাজ করি, 100টা কোয়ান্টিটিতে যদি কাজ করি, তাহলে আমাদের প্রফিট কত হবে। তো সিম্পলি আমরা বলতে পারি যে 100টা স্টকে বা 100টা কোয়ান্টিটিতে আমরা কাজ করছি এবং প্রত্যেকটাতে 1 টাকা 20 পয়সা করে আমাদের প্রফিট হচ্ছে। তাহলে আমাদের কত প্রফিট হবে? 120 টাকা। এটা বাইরে থেকে, এবং এর সাথে ব্রেক ইভেন মানে আমাদের চার্জেস যুক্ত হবে। তাহলে 120 টাকা মোটামুটি একটা রেফারেন্স পারপাসে ধরা যেতে পারে যে 322 টাকার একটা স্টক যদি থাকে, একটা স্টকের দাম যদি 322 টাকা থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের 40 পয়সা করে পার কোয়ান্টিটিতে আমাদের চার্জেস লাগে মোটামুটি। এটা এখন একটু চেঞ্জ হতে পারে, একটু বাড়তেও পারে বা কমতেও পারে, একটু চেক করে নেবেন। তো অনলি ফর রেফারেন্স আমরা ধরে নিয়েছি যে 40 পয়সা প্রতি কোয়ান্টিটিতে আমাদের চার্জেসও পে করতে হবে এখানে। তাহলে আমাদের অ্যাকচুয়াল প্রফিটটা কত হলো? 120 টাকা আর থাকলো না, অবভিয়াসলি 120 ইন্টু 120 টাকা মাইনাস 100 ইন্টু 0.4 মানে 40 টাকা। 40 টাকা আমাদের চার্জেস চলে যাবে, তাহলে 120 টাকা মাইনাস 40 টাকা করে আমরা 80 টাকা অ্যাকচুয়াল আমাদের প্রফিট হবে। এই গেল সাকসেসফুল ট্রেডের কথা। এবার যদি আমাদের আনসাকসেসফুল হয় ট্রেডটা, মানে যদি আমাদের এবার লস হয়, তাহলে কি হবে সেটাও আমাদের দেখে নেওয়া উচিত অবশ্যই। তাহলে আমাদের যদি এখানে একটা আনসাকসেসফুল ট্রেড হয়, অসফল যদি ট্রেড হয়, তাহলে আমাদের লস কত হবে? লস অবভিয়াসলি 1:1 যেহেতু আমরা কাজ করছি, প্রতি কোয়ান্টিটিতে 1 টাকা 20 পয়সা ইন্টু 100 কোয়ান্টিটি, তাহলে 120 টাকা লস, এটা ফিক্স থাকছে। এবার এর সাথে আরও 40 টাকা অ্যাড হয়ে যাবে, -40,
তার মানে আমাদের কত হলো -120 -40 ইজ ইকুয়াল টু -160। তার মানে ইন কেস অফ সাকসেসফুল ট্রেড আমাদের 1:1, মানে যদি রিস্ক টু রিওয়ার্ড আমাদের 1:1 হয়, তাহলে আমাদের সাকসেসফুল ট্রেডের ক্ষেত্রে বা সফল ট্রেডের ক্ষেত্রে আমাদের 80 টাকা প্রফিট হচ্ছে, এবং আনসাকসেসফুল বা অসফল ট্রেডের ক্ষেত্রে আমাদের 160 টাকা লস হচ্ছে, ইনক্লুডিং চার্জেস। এবার যদি আমরা একটু ধরে নিই, এবার একটু কল্পনা করুন যে জেনারেলি আমরা কোনো স্টকে যখন কাজ করছি বা যে কোনো ট্রেডেবল অ্যাসেটে যখন কাজ করছি, তার দুই দিক থাকতে পারে প্রাইমারিলি। আমি বেশি গভীরে যাচ্ছি না, দুই দিক থাকতে পারে প্রাইমারিলি। যে একটা সার্টেন প্রাইসে কেনার পর হয় প্রাইস ওপরে যাবে, না হয় নিচে যাবে। তার মানে প্রবাবিলিটি, যদি সিম্পল প্রবাবিলিটি এখানে অ্যাপ্লাই করা যায়, তাহলে 50% সাকসেস রেট আমাদের থাকছে, সাকসেস অর আনসাকসেসফুল রেট। আনসাকসেসফুল হওয়ার প্রবাবিলিটি আমাদের 50-50, যে আমাদের এই ট্রেডে প্রফিট হতেও পারে 50% চান্স, অথবা লসও হতে পারে তারও 50%। মানে 50-50 প্রবাবিলিটিতে আমরা কাজ করছি। এরকম করে যদি আমরা 10টা ট্রেড নিই, এবং সেই 10টা ট্রেডের মধ্যে আউট অফ 50% যদি আমাদের প্রফিট হয়, মানে 5টা ট্রেডে যদি আমাদের প্রফিট হয় আর 5টা ট্রেডে যদি লস হয়, তাহলে আমাদের সিনারিওটা কি হবে? 5টা ট্রেডে প্রফিটের জন্য আমাদের 80 টাকা করে প্রফিট, তার মানে 80 × 5 টাকা 400 টাকা। আর 5টা ট্রেডের লসের জন্য আমাদের 160 টাকা করে লস, তার মানে 800 টাকা লস। তার মানে 400 - 800, তার মানে আমাদের 400 টাকা কি হচ্ছে? নেট টু নেট লস হচ্ছে 50% অ্যাকিউরেসি থেকেও। কিন্তু এই 50% অ্যাকিউরেসি খুব ভালো একটা অ্যাকিউরেসি ধরে নেওয়া হয়। কেন? শুধুমাত্র যদি আমরা রিস্ক টু রিওয়ার্ডটা প্রপার রাখি। কেমন করে? এবার নেক্সট উদাহরণ আমরা দেখব কি, যে এবার ধরে নেওয়া যাক আমরা রিস্ক টু রিওয়ার্ডটা 1:1 না রেখে 1:2 রাখছি। তার মানে আমাদের অ্যাবসলিউট এসএল প্রথম ক্ষেত্রে 1 টাকা 20 পয়সা ছিল, সেটা ফিক্স থাকবে 1 টাকা 20 পয়সা। এবং এবার প্রফিট আমরা সেই সিস্টেমেই কাজ করব, বা সেই স্ট্র্যাটেজিতে, আমরা সেই চার্টে বা সেই রকম টেকনিক্যালিটি দেখব যেখানে আমরা কি 1 টাকা 20 পয়সা যদি লস থাকে, মানে রিস্ক থাকে, তাহলে সেই জায়গায় আমাদের 2 টাকা 40 পয়সা যাতে প্রফিট টার্গেট আমরা রাখতে পারি। আমরা এইভাবে এবার কাজ করার কথা ভাববো অ্যাজ পার দ্য টেকনিক্যাল চার্ট। আমরা তো নিজে থেকে র্যান্ডামলি করতে পারি না, এটা অবশ্যই চার্ট অনুযায়ী। তাহলে এবার সিনারিওটা কি হবে? তাহলে অবভিয়াসলি প্রথমে যদি লসের হিসেবে বিচার করা যায়, তাহলে আমাদের কি হবে? 1 টাকা 20 পয়সা করেই লস হবে, তার সাথে 40 টাকা চার্জ, তার মানে -160 রুপিস লস, এটা ফিক্স থাকবে। এবার যদি প্রফিটের ব্যাপারটা দেখি আমরা, তাহলে কি হবে? 100 টাকা ইন্টু 2 টাকা 40 পয়সা, 240 টাকা প্রফিট, মাইনাস চার্জেস 40 রুপিস, তাহলে 200 টাকা আমাদের প্রফিট। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি যে 1:2 কাজ করলে আমরা সাকসেসফুল ট্রেডের ক্ষেত্রে 200 টাকা প্রফিট পাবো, এবং আনসাকসেসফুল ট্রেডের ক্ষেত্রে আমরা 160 টাকা লস করব। এবার যদি আবার পূর্ববর্তী উদাহরণে ফিরে যাই, ওই 10টা ট্রেডের হিসেবে 50% অ্যাকিউরেসি সহ, তাহলে এবার 5টা ট্রেডে আমাদের প্রফিট কত হবে? 5 × 200, 1000 রুপিস, 1000 টাকা। আর 5টা ট্রেডের লস কত হবে? -160 × 5, তাই না? -160 × 5, 800 রুপিস। তাহলে নেট অন নেট 1000 রুপিস -800, আমাদের 200 টাকা কিন্তু প্রফিট হবে, উইথ দ্যাট 50% অ্যাকিউরেসি অনলি। আমাদের তার জন্য 90% অ্যাকিউরেসি করতে হবে না, 95% অ্যাকিউরেসি বা 100% প্রফিটেবল স্ট্র্যাটেজির দরকার নেই। তো এই কারণে বিগিনার হিসেবে কেন বলছি এটা একটু পরে বা এখনই বলা যেতে পারে, যে প্রথম আমরা রিস্ক টু রিওয়ার্ডে গুরুত্ব দেব বেশি। কেন? কারণ অ্যাকচুয়াল ড্রডাউন ফেজটা আসে আমাদের প্রথম দিকেই। তারপরে যখন আমরা ওয়েল এক্সপিরিয়েন্সড হয়ে যাই, তখন রিস্ক টু রিওয়ার্ডটার খুব বেশি হয়তো গুরুত্ব থাকে না, কারণ তখন আমরা প্রপারলি অনেকটা বুঝতে পেরে যাই যে মার্কেট কীভাবে কখন আমাকে টার্ন অ্যারাউন্ড করতে হবে, বা আমি এই মুহূর্তে লং ছিলাম, তার মানে কতক্ষণ আমি লং থাকবো, কোন টেকনিক্যালিটি দেখে আমি বেরিয়ে যাব, এই সমস্ত ব্যাপারগুলো চলে আসে। তো তখন 0.5, 0.4 রিস্ক টু রিওয়ার্ডেও কাজ করা যায়। যে একটা ট্রেডে দেখা যাচ্ছে যে প্রজেক্টেড প্রফিট আমাদের মাত্র 50 পয়সা, সেখানে আমাদের লস দিতে পারে 1 টাকা। তো অনেক এক্সপিরিয়েন্স ট্রেডার এটা হাসতে হাসতে নিতেই পারেন, কারণ
দেখা গেল সেক্ষেত্রে ওনার এক্সপিরিয়েন্স অনুযায়ী উনি 90% কেসে ঠিক হন, তাহলে সেক্ষেত্রে সেটা তার জন্য আবার ভ্যারি করতেই পারে, তো সেটা খারাপ কিছু নয়। কিন্তু অ্যাজ আ বিগিনার অবশ্যই রিস্ক টু রিওয়ার্ড মিনিমাম 1:2 করা উচিত, রাখা উচিত। মানে রাখা উচিত মানে এই নয়, এটা এই যে জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে যে র্যান্ডামলি আমি ঢুকে গেলাম এক জায়গায় আর সেখানে আমি 1 টাকা লস দিলাম আর প্রফিট রাখছি, 2 টাকার টার্গেট রাখছি, এরকমটা নয়। যে চার্টগুলো আমাকে টেকনিক্যাল দেখে আমাকে বুঝতে সাহায্য করবে যে এখানে আমার টেকনিক্যাল স্টপ লস এই লেভেল এবং প্রজেক্টেড প্রফিট আমি এই রেজিস্ট্যান্স পর্যন্ত যখন রাখছি তখন যাতে সেই ডিস্টেন্সটা আমার 1:2 দিয়েই বিচার্য হয় বা বিচার আমি করতে পারি, তখনই আমি ঢুকবো। এছাড়া হলে মানে এই রুলস ভায়োলেশন হলে আমরা সেই ট্রেডটা স্কিপ করব, ওয়েট করব ফর ফার্দার ট্রেডিং সিস্টেম টু জেনারেট। তাহলে এই রিস্ক টু রিওয়ার্ডটা কেন ইম্পর্ট্যান্ট আশা করি বোঝা গেছে। কেউ বলুন একটু প্লিজ। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা, বোঝা গেছে। ওকে, এবার নেক্সট ইম্পর্ট্যান্ট টপিক সেটা হচ্ছে আমাদের রিস্ক ম্যানেজমেন্ট। এই জিনিসটা হয়তো আমরা কেউই করি না। অনেক এক্সপিরিয়েন্স ট্রেডার বা অনেক এরকম ট্রেডার রয়েছেন যারা দীর্ঘদিন ধরে বাজারে রয়েছেন কিন্তু তারা রিস্ক ম্যানেজমেন্ট ফলো করেন না। শুনতে খুব খারাপ লাগলো, এটা সত্যি, অনেকেই ফলো করেন না এটা। তিনি প্রফিট করেন, খুব ভালো প্রফিট করেন, কিন্তু দেখা গেল 1-2 ট্রেডে সমস্ত প্রফিট তিনি হারিয়ে ফেলছেন। এটার একমাত্র কারণ হচ্ছে প্রপারলি রিস্ক ম্যানেজমেন্ট ফলো না করা। এটা একটা সিম্পল রুল, এটা যে ফিক্স রুল তা নয়। লেম্যান টার্মসে আমরা এরকম একটা রুলস ধরতে পারি বা নিজেদের জন্য রুলস বানাতে পারি। যদি এখনো পর্যন্ত আমরা রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক না করে থাকেন তাহলে অবশ্যই হাতে যদি খাতা পেন থাকে তাহলে অবশ্যই এই জিনিসটা নোট করে রাখবেন যে রিস্ক ম্যানেজমেন্ট আমাদের ফলো করতেই হবে। তো রিস্ক ম্যানেজমেন্ট আর কিছুই না, রিস্ক ম্যানেজমেন্ট আমরা বলতে পারি একটা হ্যাবিট টু ফলো ইউর ডেফিনিট রিস্ক পার ট্রেড ইন ইচ অ্যান্ড এভরি টাইম। মানে প্রত্যেকটা ট্রেডে আমরা কত টাকা রিস্ক নেব। এতক্ষণ যে আলোচনাটা করলাম সেটা জাস্ট 1 টাকার উদাহরণ দিয়ে করেছি, কিন্তু ইন রিয়েল ট্রেডিং গেম এটা তো খুব কমই হবে যে অ্যাবসলিউট টার্মে আমাদের 1 টাকা রিস্ক থাকছে। তো ওই রিস্ক টু রিওয়ার্ডও ফলো করতে হবে। এবার রিস্ক ম্যানেজমেন্ট যখন আমরা এই পয়েন্টটাতে আসছি তখন কি আমাদের দেখতে হবে প্রতি ট্রেড যখন আমরা এক্সিকিউট করছি, হতে পারে সেটা ইন্ট্রাডে, হতে পারে সেটা সুইং বা পজিশনাল, হোয়াট এভার ইট মে বি, ইরেসপেক্টিভ অফ দ্য টাইম হরাইজন অর টাইম ফ্রেম ইন হুইচ ইউ আর ট্রেডিং, এইটা আমাদের খেয়াল রাখতে হবে যে পার ট্রেডে যখনই আমি কোনো একটা ট্রেড এক্সিকিউট করছি আমার যা ম্যাক্সিমাম ক্যাপিটাল তার থেকে মানে তার হিসেবে 1-2% বেশি যাতে রিস্ক মানে লস হওয়ার চান্স সেই ট্রেডটিতে না থাকে। কি বললাম যে আমাদের যা ট্রেডিং ক্যাপিটাল সেই ট্রেডিং ক্যাপিটালের ম্যাক্সিমাম 1-2% রিস্ক আমরা একটা ট্রেডে নিতে পারি বা নেওয়াটা উচিত মোর প্রিসাইজলি। তাহলে যদি আমাদের 10,000 টাকার ক্যাপিটাল হয় তাহলে আমরা কি মাত্র 100-200 টাকার রিস্ক নিতে পারি প্রতি ট্রেডে। কিন্তু আমরা কি করি, নতুন ট্রেডার বাজারে এসেছি, প্রথম ট্রেড এক্সিকিউট করছি, নিফটির 20,000-এর সি কিনছি 100 টাকা দিয়ে। কেন? কারণ এক লটের দাম 5,000 টাকা, এটা আবার 5,000 টাকা আমাকে রিটার্ন প্রোভাইড করে দিতে পারে। এইটাই হয়ে যায় মেজর ব্লান্ডার, এটা কখনোই করতে নেই। ট্রেডিংটা সহজ হয় একটা সময়ের পরে, কিন্তু প্রথম যে প্রবলেমগুলোর ফেস করতে হয় সেগুলো যাতে যত তাড়াতাড়ি এলিমিনেট আমরা করতে পারবো ততই কিন্তু আমাদের জন্য ভালো। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমাদের যদি টোটাল ট্রেডিং ক্যাপিটাল যদি 10K হয় মানে 10,000 টাকা হয় তাহলে আমরা ম্যাক্সিমাম রিস্ক নিতে পারি 100-200 টাকা, তার বেশি নয়। যদি 1 লাখ টাকা হয় তাহলে 1,000-2,000 টাকা, যদি 10 লাখ টাকা হয় 10,000-20,000 টাকা, এরকম করে আমাদের রিস্কটা
ভ্যারি হতে থাকবে অ্যাজ পার আওয়ার ট্রেডিং ক্যাপিটাল, ওভারঅল ট্রেডিং ক্যাপিটাল। তাই নেক্সট টাইম থেকে যখন কারোর প্রফিট স্ক্রিনশট দেখবেন, বা ইনি 50,000 টাকা প্রফিট করেছেন, বা 1,00,000 টাকা প্রফিট করেছেন, বা কেউ 5,000 টাকা প্রফিট করেছে, তার ঠিক উল্টো দিকটাও ভাববেন যে মিনিমাম যদি 1:1 কাজ করে তার ট্রেডিং ক্যাপিটালটা কত আর আমার ক্যাপিটাল কত। এই জিনিসটা কিন্তু বুঝতে অনেক ট্রেডারের 4-5 বছরও লেগে যায়। একটা কোশ্চেন করব। হ্যাঁ, অবশ্যই। আহ, আমি এটা আপনি মানে মোটামুটি বেসিক্যালি এটা তো আমার মনে হচ্ছে এফএনও সেক্টরের ক্ষেত্রে আপনি যে আলোচনাটা করছেন ওই দিকের বেশি আলোচনা লাগছে। তো সেক্ষেত্রে আমি একটা একটা আর্টিকেলস পড়েছিলাম। তো হুম। ওখানে বলা হচ্ছে যে আপনার যে ট্রেডিং ক্যাপিটাল মানে এফএনওর ক্ষেত্রেই কিন্তু এটা, হ্যাঁ, ওকে। যা ট্রেডিং ক্যাপিটাল, তো তার 50%-এর বেশি আপনি ইউজই করবেন না। মানে 1,00,000 টাকা যদি আপনার ট্রেডিং ক্যাপিটাল হয়, হুম আপনার হুম। নেওয়া ট্রেড কখনো 50,000-এর বেশি হবে না। ওকে, হোক, ঠিক আছে? কোনো হ্যাঁ, অসুবিধাই নেই এবার তো। হ্যাঁ, হ্যাঁ, মানে তারপর? ওটা আমি পড়েছিলাম। আমি আপনার কাছে ওটা মানে ঠিক না ভুল আমি যেটা না, পড়েছি এইটা অনেক এইটা এইটা এটাই কি প্রশ্ন? হ্যাঁ, এটাই প্রশ্ন। মানে তার ওকে। মানে যে একটা মানে ইয়ে আর্টিকেলসটা পড়েছিলাম যে আপনি 50,000 ইউজ করবেন। 50,000 প্রথমেই আপনার রিস্ক ম্যানেজমেন্টের জন্য রেখে দেবেন। লস তো ওকে। তারপরে আপনি যেটা বললেন তার ওকে। বক্তব্য সেমই ছিল। ঠিক আছে? কিন্তু ওকে। তার বক্তব্য ছিল প্রথমে আপনি 100% ইউজই করতে পারবেন না। ওকে, প্রথমে আপনাকে 50 করে ইউজ করতে হবে। কোনো অসুবিধা নেই। আমি একটু হ্যাঁ, তো পরে সেটা এটার কি উত্তরটা দিচ্ছি। একটু হ্যাঁ, পরে হ্যাঁ, এটার উত্তরটা দিচ্ছি। ওকে। ওকে দাদা। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা মোটামুটি জেনে নিলাম যে আমাদের যদি ট্রেডিং ক্যাপিটাল এত হয় তাহলে আমাদের কত টাকা রিস্ক নেওয়া উচিত। ম্যাক্সিমাম ট্রেডাররা এটা ফলো করেন না জন্যেই, বা এটা জানেন না জন্যেই কি হয়, পজিশন তৈরি করার পর, এখানে আমি একটু পুরবী ম্যাডামের কথাতে একটু জাস্ট টাচ করে যাচ্ছি, এখন আমি একটু বাদে বলছি, আবার ডিসকাশন করছি এটা নিয়ে, যে ইরেসপেক্টিভ অফ দ্য সেগমেন্ট অলসো, সে ইকুইটি সেগমেন্ট হোক বা ডেরিভেটিভ সেগমেন্ট হোক, আমাদের কিন্তু এটা ফলো করতে হবে। এটার কারণ রয়েছে, কারণ ইকুইটি সেগমেন্টেও কিন্তু মার্জিন নিয়ে ট্রেড করা যায়, ইন্ট্রাডে ট্রেড করা যায়, অথবা আমি যদি সুইং বা পজিশনের ক্ষেত্রেও ভাবি, আমাদের সাইকোলজিক্যাল ইস্যুস যাতে ক্রিয়েট না হয়, আমাদের যাতে মাইন্ড সবসময় স্টেবল থাকে, সেইভাবে যদি আমরা ট্রেডটা করতে চাই, তাহলে কিন্তু ট্রেড মানে কি, ট্রেড মানে কিছুই না, যখন আমি এক্সিকিউট করছি তার প্রপার একটা এসএল থাকবে, ডেফিনিট এসএল থাকবে। কেন? কারণ এসএল মানে এই নয় যে সেই ট্রেডটাতে আমার লস হলো, আমি টেম্পোরারি এক্সিট করছি সেই ট্রেডটাতে টু ম্যাক্সিমাইজ মাই রিটার্ন ইন আ ফাইন্যান্সিয়াল ইয়ার। এইটা যদি কোনো ট্রেডারের টার্গেট হয় তাহলে, কারণ একটা ট্রেড, অনেক ট্রেডার আছেন বা অনেক ট্রেডার, আরেকবার বলুন, কথাটা আরেকবার বলুন। হ্যাঁ আমি বলছি, অনেক ট্রেডার এরকম আছেন যে আমি আজ পর্যন্ত লস করিনি, কথাটা একটু মন দিয়ে শুনতে হবে, আমি আজ পর্যন্ত লস করিনি ইকুইটি সেগমেন্টে কাজ করে। আমি যে ট্রেডার, আমি এমনভাবে পজিশন তৈরি করি ইন্ট্রাডেতে, ইন্ট্রাডে ট্রেডও যদি নিই, যদি আমার লসে যায় আমি ওটা সুইংয়ে কনভার্ট করে দিই। ওকে। এবার এমনও ট্রেডার আছেন যিনি দীর্ঘদিন ধরে একটা স্ক্রিপ্টে বা আমাদের স্টকে লসে থেকে 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 5% প্রফিটে উনি বিক্রি করলেন, তিনি লাস্ট ড্রডাউন দেখেছেন 12%। এবার 5% প্রফিটে বিক্রি করলেন, ভালো কথা, খুবই অবশ্যই খুবই ভালো যে হ্যাঁ প্রফিটেবল হয়ে উনি বেরিয়েছেন সেই ট্রেডটাতে। কিন্তু দেখা গেল সেই 5% প্রফিট যে 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 উনি পেয়েছেন 10 মাসে, আফটার 10 মান্থ। তো আমরা শুধুমাত্র ম্যাক্সিমাম ট্রেডার এরকমও আছে যারা বেসিক্যালি, সবাই নয়, যারা এই ব্যাপারগুলো হয়তো ভাবেনি না কখনো, যে আমি 10 মাসে যদি 5% আমাকে রিটার্ন জেনারেট করতে হয়, আমি তার থেকে ভালো এফডি করব, সেফ ইনভেস্টমেন্ট, যেখানে আমার রিস্ক ফ্রি। আমরা যদি বাজারে কাজ করতে নেমেছি তার মানে কি, আমাদের একটা ডিসেন্ট অ্যামাউন্ট অফ রিটার্ন জেনারেট করতে হবে আমাদের, যাতে খুব ভালো মতো আমরা সেফার যে ইনভেস্টমেন্ট অপশনগুলো আছে সেগুলোকে যাতে বিট করতে পারি। এই কারণে আমাদের কি, লস মানে এটা শুধু লস নয়, যে অন ওভারঅল বেসিসে ফাইন্যান্সিয়াল ইয়ার দেখে আমাদের বিচার করতে হবে, যে এটা তো একটা বিজনেসই যদি হয়, তাহলে বিজনেসের প্রফিট কি 1 মাসের প্রফিট দেখে হয়? মিনিমাম তো 3 মাস লাগে।
মিনিমাম তো একটা কোয়ার্টার দিতে হয়, তো হয় কোয়ার্টার বা ইয়ারলি যখন হিসেবে আমরা ভাববো, তাহলে রিস্কটা যেটা আমরা স্টপ লসটা বুক করছি সেটা আর কিছুই না, কস্ট অফ ডুইং বিজনেস। এটা বড় বড় রাইটাররাও বলে গেছেন বা ট্রেডাররাও বলে গেছেন। আর 50%-এর যে ব্যাপারটা, আমি ওটা একটু পরে আসছি। এবার চলে আসছে আমাদের পজিশন সাইজিং। পজিশন সাইজিংটা কি? এই যে রিস্ক ম্যানেজমেন্ট আমরা জানলাম যে 1 থেকে 2% পার ট্রেড আমাদের, মানে অফ দ্য ক্যাপিটাল পার ট্রেডে আমরা ম্যাক্সিমাম রিস্ক নিতে পারি, এইটাকে ফলো করে ম্যাক্সিমাম কোয়ান্টিটি টেকনিক্যাল অ্যানালিসিস দেখে, চার্ট দেখে আমরা যদি দেখে নিই বা বুঝতে পারি যে এইখানে আমাদের একটা স্টপ লস হওয়া উচিত, তাহলে আমাদের প্রবাবল এন্ট্রি পয়েন্ট থেকে তার যে মানে সেই স্টপ লসের যে ডিফারেন্স, অ্যাবসলিউট ডিফারেন্স বা অ্যাবসলিউট ডিস্টেন্স, সেই অনুযায়ী রিস্ক ম্যানেজমেন্টকে মাথায় রেখে যখন আমরা পজিশনটা সাইজ করব বা আমাদের কতগুলো কোয়ান্টিটি আমাদের কিনতে হবে বা বিক্রি করতে হবে ইন কেস অফ শর্ট সেলিং, সেটাই হচ্ছে আমাদের পজিশন সাইজিং। তো একটা উদাহরণ দিয়ে এটা আরও খুব ইজি হয়ে যাবে। তো এখানে সিম্পল এক্সাম্পল বা ক্যালকুলেশন 1 এখানে বলা হয়েছে বাইয়ের ক্ষেত্রে। তো ধরে নেওয়া যাক প্রথম ক্ষেত্রে আমাদের রিস্ক পার ট্রেড 1000 রুপিস। আমরা একটা ট্রেড ইনিশিয়েট করতে চলেছি, সেইটাতে আমাদের রিস্ক কত? ম্যাক্সিমাম রিস্ক 1000 রুপিস। এবার আমাদের স্টকটিতে কোনো স্টকের নাম নেই এখানে, জাস্ট একটা সিম্পল রেফারেন্সের জন্য বলা হয়েছে যে বাই করছি আমরা কততে? 500 টাকায়, আর স্টপ লস রাখছি 495 টাকা। তাহলে আমাদের অ্যাবসলিউট এসএল কত? সিম্পলি 5 টাকা। 5 টাকা আমাদের অ্যাবসলিউট এসএল, তাই না? প্রতি কোয়ান্টিটিতে 5 টাকা লস। এবার আমাদের রিস্ক পার ট্রেড কত আমরা ডিফাইন করেছি প্রথমেই, 1000 টাকা। তাহলে কতগুলো কোয়ান্টিটি আমরা যদি নিই যাতে করে আমাদের এই রিস্ক ম্যানেজমেন্টটা আমরা ফলো করতে পারবো, তাহলে সিম্পলি 1000 রুপিসকে যদি 5 দিয়ে ডিভাইড করি, 200 কোয়ান্টিটি, এক্সক্লুডিং চার্জেস। অবভিয়াসলি চার্জেস এখানে ইনক্লুড করা হয়নি, সেই চার্জেসটাও ইনক্লুড করা উচিত। তাহলে ম্যাক্সিমাম 200 কোয়ান্টিটি আমরা এখানে ট্রেডটা করতে পারবো, তার বেশি নয়। শুনতে পাচ্ছিলাম না, কেটে গেছিল, আপনার ভয়েসটা মাঝখানে শোনা যাচ্ছিল না। আচ্ছা, কোথা থেকে লাস্ট কোথায় শোনা গেছে? বাই বাই বাই। ওকে। তো এখানে প্রথম উদাহরণে এটাই বলা রয়েছে যে ধরে নেওয়া যাক প্রথমে আমরা ঠিক করে দিয়েছি আমাদের রিস্ক হচ্ছে 1000 রুপিস। স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, আমাদের রিস্ক হচ্ছে 1000 রুপিস, আর আমাদের কোনো একটা ট্রেডিং সিস্টেম বলছে আমি 500 টাকায় স্টকটি কোনো একটা স্পেসিফিক স্টক বাই করতে পারি। এখানে স্টপ লস আমাকে রাখতে হবে 495 টাকা টেকনিক্যালি। তাহলে আমাদের অ্যাবসলিউট এসএল কত হচ্ছে? 500 মাইনাস 495 ইজ ইকুয়াল টু 5 রুপিস। এবার যদি আমরা বলি যে রিস্ক পার ট্রেড আমাদের 1000 রুপিস, তাহলে কতগুলো কোয়ান্টিটি আমরা নিতে পারবো ম্যাক্সিমাম? তাহলে সিম্পলি 1000 রুপিসকে যদি 5 দিয়ে ডিভাইড করে দিই আমরা 200 কোয়ান্টিটি পেয়ে যাচ্ছি। তাহলে রিস্ক ম্যানেজমেন্টকে ফলো করতে গেলে, মানে রিস্ক পার ট্রেড যেটা রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী আমরা সেট করেছি, আমাদের ট্রেডিং ক্যাপিটাল হয়তো 1 লক্ষ টাকা, তার 1% হিসেবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 200 কোয়ান্টিটির বেশি শেয়ার আমরা কিন্তু এখানে নিতেই পারি না। এই গেল ফার্স্ট এক্সাম্পল। ঠিক উল্টো দিকে, যদি ইন কেস অফ শর্ট সেলিং, যে কোনো একটা স্টক আমাদের মনে হচ্ছে যে এখানে 400 টাকায় সেল করা যেতে পারে ইন দ্য ইন্ট্রাডে অবভিয়াসলি, আর সেক্ষেত্রে আমাদের স্টপ লস রাখতে হবে 410 টাকা, ওপরের দিকে থাকবে। তাহলে অ্যাবসলিউট এসএল কত? 410 মাইনাস 400 ইজ ইকুয়াল টু 10 রুপিস। রিস্ক পার ট্রেড কিন্তু ফিক্স 1000 রুপিস, তাহলে 1000 রুপিস ডিভাইডেড বাই অ্যাবসলিউট এসএল ইজ ইকুয়াল টু 100 কোয়ান্টিটি। তাহলে এই যে প্রথম ক্ষেত্রে আমাদের রিস্ক পার ট্রেড অথবা রিস্ক ম্যানেজমেন্ট আমাদের ফলো করে যে 200 কোয়ান্টিটি নিলাম, এবং দ্বিতীয় ক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে যে আমরা 100 কোয়ান্টিটি আমরা নিলাম, এই টোটাল ব্যাপারটাকেই বলা হয় আমাদের পজিশন সাইজিং করা। যে আমরা রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী আমরা ক্যালকুলেট করলাম যে কতগুলো কোয়ান্টিটি শেয়ার আমরা এখানে নিতে পারি। এটুকু কি বোঝা গেল? হুম হুম। এবার আসি পূরবী ম্যাডাম যে কথাটা বললো যে যদি ডেরিভেটিভ সেগমেন্টের ব্যাপারই হয়, তাহলে 1 লক্ষ টাকা যদি আমার ক্যাপিটাল হয়, তাহলে পুরো ক্যাপিটালটা আমি ইউজ করবোই না, আমি 50,000 ক্যাপিটাল দিয়ে কাজ করব। তো এটা হতে পারে, এটা ভুল কিচ্ছু নয়। এবার যদি আমি এটা বলি সেক্ষেত্রে এটা এবার ইন্ডিভিজুয়াল ট্রেডার কিভাবে কি করছে, মানে এক একজন ট্রেডার তো এক একভাবে এগুলো বিচার করে, সেটা আমরা কখনো কপি করতে পারি না।
অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল ট্রেডার উই হ্যাভ টু ডিসাইড দ্যাট যে আমার মতো করে আমাকে ভাবতে হবে। মানে হতে পারে যে আমি যে 1,00,000 টাকাটা বাজারে নিয়ে আসছি, বাকি 1,00,000 টাকাটা মানে আমার রিস্ক অ্যাপিটাইট 1,00,000 টাকা নয়, আমার যেটা ইউজলেস টাকা সেটাই আমি নিয়ে আসছি। এবার দেখা গেল ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হবে যে সেই 50,000 রুপিসও আমাদের ডিপ্লয় করতে হচ্ছে না ওই রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতে গিয়ে। কি বললাম, যে ধরে নেওয়া যাক যে আমাদের কাছে 1,00,000 টাকা আছে, 1,00,000 টাকা আমাদের অ্যাকাউন্টে রাখলো, ওকে। এবার ওনার কথা অনুযায়ী যিনি বলেছেন তিনি অনেক ভাবনা চিন্তা করেই বলেছেন বা তার অভিজ্ঞতা থেকে বলছেন, সেটাকে মাথায় রেখেই বলছি যে ধরে নিলাম আমরা 50,000 রুপিস ইউজ করব, কিন্তু দেখা গেল একটা ট্রেড এক্সিকিউট যখন করতে যাচ্ছি আমাদের ম্যাক্সিমাম রিস্ক কত, এবার কার উপরে ডিসাইড করব? এবার তুমি বলো যে 1,00,000 টাকার উপরে করবো না 50,000 রুপিসের উপরে করবো, যেটা ইচ্ছে, কোনো অসুবিধা নেই, র্যান্ডামলি বলতে পারো তুমি। বলো। রবি ম্যাডাম। হ্যাঁ, এক আমি লক্ষ যদি 1,00,000 টাকার উপরই হিসেব করি, হ্যাঁ 1,00,000 ধরুন টাকার আমার উপরে যদি হিসেব পুরো করি, টাকাটাই আমি ইউজ করতে চাই, মানে আমি ওকে, যেটা তাহলে 1% রিস্ক না 2% রিস্ক? 1% রিস্ক। 1% রিস্ক, তাহলে 1 লাখ রুপিসের 1% রিস্ক হচ্ছে আমাদের 1,000 টাকা। 1,000 টাকা। এবার যখন আমি একটা নিফটির কল কিনতে যাচ্ছি, আমি ধরে নিচ্ছি সিম্পল, একদম সিম্পলিফাই করার জন্য, তখন আমি দেখছি যে 80 টাকাতে আমি যদি কিনি আমাকে স্টপ লস রাখতে হবে মিনিমাম 40 টাকা। কথাটা বুঝবে যে 80 টাকাতে যদি আমি নিফটির কোনো এক স্ট্রাইক প্রাইসের কল কিনি তাহলে আমার স্টপ লস রাখতে হবে 40 টাকার। আচ্ছা তাহলে কি আমি আমার রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতে পারছি না পারছি না, সেই কোয়েশ্চেনটা আগে করতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে তো আমার পুরো ক্যালকুলেশনটা হবে 1,00,000 টাকার 1%। 1,00,000 টাকার 1,000 টাকা তো, কিন্তু 40 পয়েন্টের যদি রিস্ক থাকে হ্যাঁ, নিফটিতে, আমার 2,000 টাকা হয়ে যাচ্ছে, তো তাহলে সেক্ষেত্রে তো আমার হচ্ছে না। হচ্ছে না, তাহলে আমাকে কি করতে হবে? সেক্ষেত্রে আমাকে ওটা করা যাবে না, ওই কলটা আমি নিতে পারবো না, এক্স্যাক্টলি, আমি ওই এখানে trade নিতে দুটো পারবো না। রাস্তা আছে। এক খুব মন দিয়ে শুনবে, এখানে দুটো রাস্তা আছে। এক, সিম্পলি সেটাকে স্কিপ করা, কারণ আমার রিস্ক ম্যানেজমেন্ট আমাকে পারমিট করছে না। হুম, অথবা যে প্রাইসে বা যে মোমেন্টে আমি অ্যানালিসিস করছি যে এইখানে আমি ঢুকতে পারি, সেখানে আমি এন্ট্রি নেব না, ওকে স্টপ লসের একটু কাছের দিকে আসতে দেবো। এটাও তো হতে পারে। হ্যাঁ, ট্রেডটা যদি আমার পরে চলে আসে সেটা তো সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গেল। এক্স্যাক্টলি, সেখানে আমি ভাবছিলাম 80 টাকায় কিনবো, সেটা না করে 60 টাকায় যখন এলো হ্যাঁ, তখন আমি যখন কিনতে আমি পারলাম, 60 টাকায় নামলো তখন আমি কিনলাম, এটাও করা যেতে পারে। 20 টাকায় সেল হলো, সেই ক্ষেত্রে এবার কিনতে দেখো, পারলাম। হ্যাঁ, সেটা তো মজাটা কোথায় দেখো, তুমি 1,00,000 টাকাকে 1,00,000 টাকার উপর রিস্কটা ম্যানেজ করেছো, সেটা তোমার 1,000 টাকা ধরেছো, কোনো অসুবিধা নেই। এবার 50,000 টাকার তুমি ট্রেড নেবে ভেবেছো, এবার তুমি ট্রেড নিতে গিয়ে দেখছো ওই এক লট মানে 60 টাকাতে 60 ইন্টু 50, 3,000 টাকাতেই তোমার 1,000 টাকা রিস্ক চলে আসছে। হয়ে যাচ্ছে। তাহলে তোমার 50,000 টাকা তো দূরেই থাকলো। হ্যাঁ, তো এটাও একটা। এই ব্যাপারটা ভাবতে হবে আমাদের। এই জন্যই বললাম উনি যেটা বলেছেন ঠিক বলেছেন, কিন্তু হয়তো প্রপারলি ঠিক বলেন উনি। কেন? কারণ উনি কোন পার্সপেক্টিভ থেকে বলেছেন এটা। না, এগুলো আমি যেটা পড়ছিলাম আপনাকে আর্টিকেলসটা বলি, উনি বিগিনার ট্রেডার্স যারা এফএনডোতে মানে ওকে ট্রাই করছে বা শিখতে চাইছে তাদের জন্য বলেছিলেন যে ওকে, আপনাদের মানে ক্যাপিটালের, এটা একটা লেখা পরিচিত, কারো মুখ থেকে শোনা নয়, তার হ্যাঁ জন্য কোয়েশ্চেন করার একটা সুযোগ পাইনি আমি, হ্যাঁ, আর্টিকেলস টাইপের পড়ছিলাম। হুম তো আপনাদের যে ট্রেডিং ক্যাপিটাল তার 50%-এর যতদিন না মানে এক্সপিরিয়েন্স হচ্ছে, নিজের উপর কনফিডেন্স আসছে, হুম, ওনার লজিকটাও আমার মনে হচ্ছে সেই মুহূর্তে ঠিকই লেগেছিল। তার হ্যাঁ। বেশি এবার ইউজ দেখো, করবেন না, হ্যাঁ বলো বলো। কেননা আমরা অনেক সময় ভাবি যে আমরা 1% রিস্ক নেবো, 2% রিস্ক নেবো, কিন্তু আমরা হুম সিস্টেমে এসএল দিই না। হুম অ্যাজ এ নিউ ট্রেডার, হুম বিগিনার হুম হুম হুম, হিসাবে আমরা কি করি, অনেক সময় অ্যাডজাস্ট করতে যাই, নিচের দিকে যখন নেমে গেল, মানে একদম এরকম অনেক ভুলভাল স্টেপ নিয়ে ফেলি, তো যার ফলে ক্যাপিটালটা আমাদের চলে যেতে পারে, একদম, ফুল ক্যাপিটাল আমাদের অনেক সময় চলে যায়। ইভেন হয়, এটা তো অনেকের ক্ষেত্রেই হয়, হ্যাঁ সবার ম্যানেজমেন্ট ঠিক থাকে না, সেক্ষেত্রে উনি একটা মনে হয় রামসাম ভাবে বলেছিলেন
যে এরকম হ্যাঁ, করে উনি কিছুটা যেটা ক্যাশ। বলেছেন আমি এবার বলে দিচ্ছি। এবার দেখো এইগুলো জিনিস এক একজন এক এক রকম ভাবে ইন্টারপ্রেট করেন। আমি কেন বললাম যে 50,000 রুপিসের আমাকে ট্রেড নিতে বলেছেন, তার মানে অ্যাট এ টাইম অ্যাট এ ওয়ান গো আমি 50,000 এক্সিকিউট করে দিতে পারি, ডিপ্লয় করে দিতে পারি, এরকম ভাবেও তো কেউ ভাবতে পারে। বাকি 50,000 টাকা তো আমার একদম হাতে আছে, কিন্তু সেটার থেকেও একদম গুরুত্বপূর্ণ হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। যে আমার ওখানে 1 লাখ কেন, 50,000ও কেন, 50,000-এর 20 ভাগের 1 ভাগ আমার দরকার পড়ছে আমার প্রপার রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতে গেলে, তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়ই হচ্ছে আমার কাছে অন্তত রিস্ক ম্যানেজমেন্ট। এই জিনিসটাতে সব থেকে বেশি গুরুত্ব দিলে। এবার ইকুইটিতে চলি, এবার আমি একটু চার্টে চলে যাচ্ছি, তাহলে হয়তো রেফারেন্সটা বা বুঝতে, এই যে যা বললাম এটা বুঝতে আরও সুবিধে হবে। এবার এটা লিউপেনের চার্ট, ইকুইটি একটা স্টক, ইকুইটি স্টক, কোনো অসুবিধা নেই, এটা নিয়ে আলোচনা করা যাক। লেটস সিম্পলি আমরা এখানে আপস্লোপিং একটা ট্রেন্ড লাইন টানছি, আমরা ব্রেকআউট ট্রেডার। ওকে, এখানে ট্রেন্ড লাইন ব্রেকআউট হয়ে গেছে, তার কনফার্মেশনও আজকে আমরা পেয়ে গেছি। এটা সিম্পল লজিক একটা, যে এখানে আমরা এই ব্রেকআউটটাকে চেজ করতে পারি বা চেজ করতে চাইছি। এবার এক একজন ট্রেডার এক এক রকমভাবে স্টপ লস সেট করেন বা স্টপ লস কোথায় হবে সেটা ঠিক করেন। এবার র্যান্ডামলি আমি ধরে নিচ্ছি যে ব্রেকআউট ক্যান্ডেলের লোয়ের নিচে আমাদের স্টপ থাকবে, এটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট পয়েন্ট। তেমনই আরও একজন ট্রেডারের ক্ষেত্রে এটা হতে পারে, একজন ট্রেডারের ক্ষেত্রে নিয়ারেস্ট সুইং লো হতে পারে, আরেকজন ট্রেডারের ক্ষেত্রে নিয়ারেস্ট সুইং লো এর পরের সুইং লো হতে পারে। বেসিক্যালি এই রকম সুইং লো আমার ক্ষেত্রে হয়, এই লাস্ট সেকেন্ড সুইং লো। তবে এই যে কথাটা বললাম এটাও পুরোপুরি নয়, কেন? ট্রেড হিসেবে মানে এক একটা স্টকের ক্ষেত্রে সেটা আবার ডিফার করতে পারে, সেটা চার্ট বলবে আমাদের। আমিও জানি না এর নেক্সট ট্রেড যখন আমি এক্সিকিউট করব তখন আমার নিয়ারেস্ট সুইং লো থাকবে না আমার সেকেন্ড সুইং লো থাকবে, আমিও জানি না। তো এটা একটা র্যান্ডাম ব্যাপার অ্যাজ আ হোল। এবার আমি ধরে নিচ্ছি যে এইখানে 1296 মানে রাফলি 1300 টাকায় স্টকটাতে আমরা এন্ট্রি করতে পারি। আমার কাছে 1 লক্ষ টাকার ক্যাপিটাল রয়েছে। এই আমার কাছে 1 লক্ষ টাকার ক্যাপিটাল রয়েছে, আর এই স্টকটির দাম চলছে 1300 টাকা। এবার আমি স্টপ লস রাখবো, ধরে নিচ্ছি আমার মতো করেই বলছি, একটু আমি সুইং টু পজিশনাল করতে ভালোবাসি, আমি ধরে নিচ্ছি এই জায়গাটায় 1152 টাকায় আমার বা 1150 টাকায় রাফলি আমার স্টপ লস থাকবে। এই কথাটা বুঝবে। এবার আমি 1 লক্ষ টাকা ইনভেস্ট করতে চাইছি, লেটস সে আমি বলেছি, এবার ওটা ডেরিভেটিভ হোক বা যে কোনো ক্ষেত্রে হোক, আমি 50,000 রুপিসকে আলাদা রাখতে চাইছি, কোনো অসুবিধা নেই, 50,000 টাকা। এবার 50,000 টাকাকে 50,000 রুপিসকে আমি সিম্পলি যদি 1300 দিয়ে যদি ডিভাইড করে দিই, কতগুলো কোয়ান্টিটি? 38 খানা কোয়ান্টিটি বা 39 কোয়ান্টিটি আমরা এখানে অ্যাড অন করতে পারবো বা অ্যাড করতে পারবো। এবার এখানে 38টা কোয়ান্টিটি যখন আমরা অ্যাড করছি বা আমরা এখানে ঢুকছি, এক্সিকিউট করছি পজিশনটা, আমার অ্যাবসলিউট এসএল কত? 150 টাকা। এবার সিম্পলি যদি এই 38 কোয়ান্টিটিকে 150 দিয়ে আমরা মাল্টিপ্লিকেশন করি, কত আসছে? 5,770 টাকা। কত আসছে? 5,770 টাকা, তাই না? আমাদের ক্যাপিটাল কত? 50,000 টাকা। আমাদের রিস্ক নেওয়া ম্যাক্সিমাম কত উচিত 1% হিসেবে ধরলে? 50,000 টাকা যদি ধরা হয় তাহলে আপনার 500 টাকা নেওয়া উচিত, আর 1 লাখ টাকা ধরা হলে 1,000 টাকা নেওয়া 1 লাখ উচিত। টাকার হিসেবেই ধরছি, 1,000 টাকা। আমরা রিস্ক কত নিচ্ছি? নিয়ার অ্যাবাউট 6,000 রুপিস। তার মানে আমাদের যা রিস্ক অ্যাপেটাইট হওয়া উচিত তার থেকে 6 গুণ বেশি আমরা রিস্ক নিচ্ছি। আর এই কারণেই সাডেন ভোলাটিলিটি বা সাডেন ড্রডাউন দেখতে গেলে আমাদের মাথা খারাপ হয়ে যায়। তখন আমি এই গ্রুপে পোস্ট করব যে দাদা এটা কি করব, বা আরেকটা গ্রুপে গিয়ে পোস্ট করব, বা আরও কাউকে জিজ্ঞেস করব, সিম্পলি বিকজ অফ পজিশন সাইজিং ঠিকঠাক থাকে না এই কারণে। এক্ষেত্রে দাদা আমি স্টকের ক্ষেত্রে মানে একটা জিনিস যেটা আমি ফলো করি, মানে আমার এসএলটা আপনার সাথে তো ম্যাচ করে না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেটা আলাদা ব্যাপার, সেটা এসএল তো করবে না।
সেটা নিয়ে কোনো অসুবিধা কিন্তু নেই। আমি সেটাই বলছি, এক্ষেত্রে আমার ক্ষেত্রে যেটা এসএলটা ঠিক থাকে, ধরুন হুম আমি 1 লাখ টাকা নেবো, তো হুম আমার প্রথমে এটাকে ভাগ করা থাকে 5 ভাগে। ওকে ফার্স্ট এন্ট্রি 20,000 টাকা হবে, ওকে তার এগেনস্টে এসএল হবে, ঠিক ওকে আছে। আমার যে এসএলটা হবে সেই এসএলটার হিসাব হবে কিন্তু আমার পুরো 1 লাখ টাকার উপরে, ওকে ঠিক আছে। ওকে এরপর যদি স্টকটা ব্রেকআউট দেয়, হুম এসএল চেঞ্জ হয়, হুম তাহলেই আমার সেকেন্ড এন্ট্রি হবে। একদম কোনো অসুবিধা নেই। বুঝতে পারলাম। সেক্ষেত্রে আমার রিস্ক ম্যানেজমেন্টটা আমার ক্ষেত্রে আর কি ঠিক থাকছে। আমার দেখুন রিস্ক ম্যানেজমেন্টটা মানে হ্যাঁ, ফার্স্ট এন্ট্রি। এটা আজকে আলোচনা শুরুর প্রথমেই আমি বলেছি যে এইটা জাস্ট একটা রেফারেন্স, এইটা করতেই হবে অ্যাজ এ ট্রেডার। তুমি যে তোমার মতো করে করেছো, এটা হ্যাটস অফ। এটা অনেকেই করে না, এটা এক এক রকম না, ভাবে হতে তাহলে পারে। কি হয় দেখুন, এসএলটা আমার যেটা হলো সেকেন্ড এন্ট্রি যখন নিচ্ছি তখন কিন্তু আমার লসের এই মানে আর ওই 1% ক্যাপিটাল লসের ব্যাপারটা থাকছে না আমার থাকছে না, মাথার মধ্যে। হ্যাঁ একদম। এসএল সুইং এর ক্ষেত্রে 1% হয় না, সুইং এর ক্ষেত্রে আমি যদি করি একটু বেশি হয়ে যায়, আমার 3% মতো আমি ওকে রাখি। ওকে হ্যাঁ, তো যাই হোক, আমার কিন্তু তখন আর 1% থাকছে না, কারণ ফার্স্ট আমি যখন এন্ট্রি করছি তখন আমার যদি লস হচ্ছে, আমার অনেকটা লস হচ্ছে। একদম ধরুন আমি 20,000 টাকা দিয়ে এন্ট্রি নিচ্ছি, সেক্ষেত্রে আমার যদি এসএল হিট হয়ে যাচ্ছে আমার 2,000 টাকা চলে যাচ্ছে, 10% দেখাচ্ছে, বাট আমার তো ওখানে ওই 2,000 টাকাটা তো আমার হ্যাঁ, ম্যাক্সিমাম 1 লক্ষ টোটাল টাকার 1 লাখ উপরেই তো টাকার হলো। মধ্যে কাউন্ট হবে। আমি তো একদম 1 লাখ টাকা ট্রেডটা এন্ট্রি করব। পারফেক্ট। আমার তাহলে আমার ওখানে এসএলটা কিন্তু ছোটই হচ্ছে, ইভেন পুরোপুরি 5% এসএল আসছে না, মাত্র 2% এসএল আমি ট্রেডটা এন্ট্রি করতে পারছি। একদম আমি তখনই সেকেন্ড এন্ট্রিটা করব যখন আমার এসএলটা শিফট করতে পারবো। ঠিক একদম না হলে আমি এসএলটা করবো না, তাহলে আমার এসএলটা তখন কমে যাচ্ছে। 40,000 টাকা যখন আমি ঢুকে যাচ্ছি তখন কিন্তু আমার এসএল মানে হিসেবে দেখতে গেলে হয়তো এসএল আপনার তখন আপনি মানে সেকেন্ড এন্ট্রি হিসেবে এসএল আবার 10% হয়তো হয়ে গেল, একদম মানে কিন্তু আমার টোটাল এসএলটা ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। একদম ঠিক একদম হ্যাঁ, এই পারফেক্ট কারণে করো। আমার মানে সুইং এর ক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্ট কোনো আমার মনে অসুবিধা হয় নেই, এটা কোনো ঠিকঠাক অসুবিধা নেই, ভাবে। তুমি যেটা করো একদম পারফেক্ট করো। এবার দেখো, এবার এই যে আলোচনাটা হচ্ছে এটা কি একবারে এক্সিকিউশনের কথা হচ্ছে, ঠিক আছে। যে আমি একটা সার্টেন মানিকে আমি ডিপ্লয় করব, এটা হয় আমাকে প্রফিট দিক বা লস দিক, আমি সেখানে এক্সিট করব, আবার সেটাকে রোল ওভার করব পুরো ফান্ডটাকে। এই ব্যাপারে তুমি যে প্রসেসটা ফলো করো এটাতে ভুল কিচ্ছু নেই, এটা খুব ভালো প্রসেস, হতে পারে কোনো অসুবিধা নেই। যেমন ধরে নাও এইটাই যে তুমি আরেকটা কথা বললে, এটা দেখো ওপরের লেভেলেও করা যায়। কেমন করে? আচ্ছা, এটা আগে একটু শেষ করে নিই। তাহলে এখানে যদি আমাদের এই 1,000 টাকার রুলস ফলো করতে হয় যে 1% রিস্ক আমরা নেব টোটাল ক্যাপিটালে, তাহলে আমরা কি এখানে ম্যাক্সিমাম আসছে আমাদের 150 টাকার স্টপ লস অ্যাবসলিউট এসেট, তাহলে 1000 রুপিসকে আমাদের ডিভাইড করা উচিত 150 দিয়ে, 6টা কোয়ান্টিটি আসবে ম্যাক্সিমাম। এবার যদি এই 6টা কোয়ান্টিটিও আমরা একসাথে নিয়ে নিই, ধরে নিচ্ছি, তাহলে যতই ও সাডেন ভোলাটিলিটি ইনক্রিজ হোক না কেন বা নিচের দিকে নামুক না কেন, একদম সুইটলি মানে একদম ঠান্ডা মাথায় কিন্তু আমরা বসে থাকতে পারবো। ওকে, কারণ আমরা রিস্ক ম্যানেজমেন্ট ফলো করেই নিয়েছি। আর যদি মনে হয় যে এই রিস্ক ম্যানেজমেন্ট ফলো করার পরেও আমাদের প্যানিক হচ্ছে, তার মানে কি সেটা তার রিস্কই নয়, সেটা তার রিস্ক অ্যাপেটাইট নয়। এই ব্যাপারটাও খেয়াল রাখতে হবে। অনেকের এটাও হতে পারে যে আমি তো রিস্ক ম্যানেজমেন্ট ফলো করেছি, তাও কেন আমার প্যানিক হচ্ছে, বা কেন আমি ভয় পাচ্ছি ট্রেড এক্সিকিউশন করার পর একটু সার্টেন নিচে নামলেই আমার ভয় হচ্ছে। এটার কারণ কিছুই নয়, যে রিস্ক ম্যানেজমেন্ট ফলো হয়তো করেছেন উনি, কিন্তু সেটা তার রিস্ক অ্যাপেটাইটই নয়, সেটা করলেও হবে না, সেই ব্যাপারটাও আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটা উদাহরণ দিই, এটা যেমন তুমি বললে আরও একভাবে করা যায় যে নিচে নামার সময় তো ওপরের দিকে আমি আমার যে একটা ট্রেড রানিং চলছে সেটা নিয়ে একটু আলোচনা করি। সিটি ইউনিয়ন ব্যাংকে এটাকে বেসিক্যালি আমি উইকলি টাইম ফ্রেমে ট্রেড করছি, উইকলি স্কেলে। আমার এন্ট্রি হয়েছে মোটামুটি 139-এ, এগুলো জায়গায় আমার এন্ট্রি হয়েছে। আমার প্রাইমারিলি স্টপ লস ছিল একদম এই লেভেলটা, একদম বটম, মানে এটা ফার্স্ট সুইং যদি আমরা দেখি ব্রডার বেসিসে এই লেভেলটা, তাহলে সেকেন্ড সুইং হচ্ছে আমাদের এটা, আমার এইটা হচ্ছে স্টপ লস। এবার অনেকের মনে হতে পারে যে এটা একটু বড় স্টপ লস হয়ে যাচ্ছে, হতে পারে, এগুলো এক একজন ট্রেডারের এক এক রকম মনে হতে পারে, তাতে কিছু যায় আসে না। কিন্তু আমি এই পর্যন্ত রেখেছি কেন, এটা আমার এক্সট্রিম স্টপ লস। এবার যখন আমি এখানে এক্সিকিউট করছি পজিশন, তখন আমি ভেবেই নিচ্ছি যে আমাকে এই পর্যন্ত পেন দেখতে হতে পারে, তো আমার পজিশন সাইজিংটা একদম এর রেসপেক্টেই হবে।
তার মানে এই নয় যে আমি এটা ভাঙার অপেক্ষায় থাকবো। দেখো কিভাবে ব্যাপারটা ডাইনামিক হয়ে যাচ্ছে, কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। ব্যাপারটা এটাই নয় যে আমি এটার জন্য অপেক্ষায় থাকবো। দেখা গেল যদি কোনো রিভার্সাল সাইন আসে এর আগে, এর পরে দেখা গেল একটু মার্কেট উপরে উঠলো, এখানে কোনো রিভার্সাল সাইন দিল, দেখা গেল এই টপ ক্যাপিংয়ে আমি বেরিয়ে যাচ্ছি, এটাও হতে পারে। এটা আমার এক্সট্রিম স্টপ লস, যে এর বেশি আমার লস হবে না, এটা আমার পজিশন সাইজিং দিয়ে আমি ঠিক করলাম। এটা গেল ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি, যে এখান থেকে যদি আমি একটু ডেইলি টাইম ফ্রেমে শিফট করি তাহলে আরেকটা মজার ব্যাপার দেখতে পাবো। সরি, হ্যাঁ, ডেইলি টাইম ফ্রেমে দেখা যেতে পারে। তো এখানে যখন এই ডেইলি টাইম ফ্রেমে আমাদের এই ব্রেকআউটটা এলো, আমি পজিশন এক্সিকিউট করেছি এই জায়গাটায়, আজকে 40-42 দিন হয়ে গেছে, আমি এখানে এন্ট্রি করেছি, নিচে কিন্তু ডিপ করেছে, আমি কিন্তু কোনো রকম এন্ট্রি করিনি। কেন করিনি? আমার নির্দিষ্ট কিছু কারণ আছে, এই কারণে করিনি। যখন প্রাইস এই লেভেলটা ব্রিচ করলো, এই যে স্ট্রং রেজিস্ট্যান্সটা বা ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সটা আমাদের ব্রিচ করলো এই ক্যান্ডেলটাতে, তখন আমি আমাদের ফেসবুক গ্রুপে আপডেটও দিয়েছিলাম যে এখানে আমরা এবার স্টপ লসটা ট্রেল করব। এবার এই ফার্স্ট যে আমি প্রথম ক্ষেত্রে যখন আমার এক্সট্রিম স্টপ লসটা রেখেছিলাম এই লেভেলটাতে, এইবার স্টপ লসটা আমার সরে এলো এই জায়গাটায়। ক্লিয়ার? তার মানে এটা আমার আর মেজর স্টপ লস থাকলো না। এবার এটা আমার পজিশন সাইজিং আগে তুলনামূলক কমই ছিল, এখন কিন্তু আরো কমে গেল। এবার এই কমে গেল মানে আরো একটা দিক আমার ওপেন হয়ে গেল। কি ওপেন হয়ে গেল? যে এবার আমি কোনো রকম কন্টিনিউয়েশন সাইন পেলে আমি হয়তো আবার এন্ট্রি করার কথা ভাববো, কারণ এই যে ডিফারেন্সটা আমি ক্রিয়েট করতে পারলাম, এই যে অ্যাবসলিউটেড ডিস্টেন্স, এই ডিস্টেন্স দিয়ে ডিভাইড করে এখনকার প্রাইস অনুযায়ী আমি আবার কিছু কোয়ান্টিটি অ্যাড করতে পারবো। তাতে করে প্রিভিয়াস যে পজিশন সাইজিং অনুযায়ী আমার স্টপ লস ছিল বা ম্যাক্সিমাম স্টপ লস ছিল, সেটা কিন্তু আমার বজায় থাকবে। যেমন আজকে অলমোস্ট আজকের ক্লোজিংটা ভালো হলো না, অবশ্যই আগামী 1-2 সেশন আমাকে আবার দেখতে হবে যে এই জায়গাটায় এইখানে সুইং হাই, সুইং লো, তারপরে আমাদের আবার এই জায়গাটা, এই ব্রিচিং, সরি ভুল বললাম, এখানে সুইং হাই ফরমেশন, সুইং লো, তারপরে আবার দেখো এখানে হাই, এই লো, এইখানে এই কন্টিনিউশনের সাইনটা যদি আমি পেতাম, তাহলে কিন্তু এই জায়গাটা থেকে আমার স্টপ লস এখানে আসতো। এবার এই যে অ্যাবসলিউট ডিস্টেন্সটা আমি কম করতে পারছি, সেই অনুযায়ী আবার পজিশন অ্যাড অন হতো বা কোয়ান্টিটি অ্যাড অন হতো। তো এইভাবে করে না এইগুলো ডাইনামিক ব্যাপার চলেই আসে বাজারে, এই জন্য কোনো কিছুই ফিক্স নয় আমার কাছে। এবার এই ট্রেডে এরকম হচ্ছে, আরেকটা ট্রেডে যে কেমন হবে আমি তো নিজেও জানি না, বুঝতে পারলে? এই জন্য পুরোটা একটা ডেসক্রিপটিভ ব্যাপার। তো এগুলো এক একজন এক এক রকম ভাবে করেন, কিন্তু আলটিমেটলি রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে আমাদের পজিশন সাইজিং করতেই হবে। এইটা না করলে আমাদের ট্রেডে দীর্ঘমেয়াদীভাবে টিকে থাকার কোনো উপায় কিন্তু থাকবে না। প্রফিট 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 প্রফিট, একটা ট্রেডে বসে আছি, লস হয়ে গেল, আমি 60 নাম্বার অফ ট্রেড নিয়েছি, খুব ভালো প্রফিট হয়েছে লাস্ট 2 বছর, কিন্তু একটা ট্রেডেই ঝোলাচ্ছে আমাকে 2-3 বছর ধরে, সেটাতে আমার ড্রডাউনই দেখাচ্ছে। সেইটা দেখা গেল সেটার 70-80% প্রফিট খেয়ে নিয়ে বসে আছে, বা কখনো কখনো 100% প্রফিট খেয়ে নিয়ে বসে আছে। এরকমটা হলে আলটিমেটলি উইল বি নেট লুজার। এই জন্য রিস্ক ম্যানেজমেন্ট এবং পজিশন সাইজ আমাদের ফলো করতেই হবে। বোঝা গেছে? দারুণ লাগলো দাদা, এই যে হ্যাঁ এক্সাম্পল দিয়ে যেটা বললেন এটা বেশ একটা, হ্যাঁ এইটা দেখো, এরকম ভাবে এইভাবে না, ভাবনি। এটা আমি ভাবিনি। হ্যাঁ, এইভাবেও ভাবতে হবে, নানান রকম মাইন্ডটাকে যতটা ওপেন করে দিতে পারবো আমরা তত বেটার মার্কেটে, আর যতটা স্টেবল মাইন্ড নিয়ে আমরা কাজ করব ততটা বেটার। আর এটা একমাত্র তখনই দিতে পারে, আমি যেটা আমাদের জেনারেল গুগল মিটেও বলি, কাকুও আছেন, বারবার বলি, যে স্ট্রেস ফ্রি। আমরা এখানে কাজ করতে, দুটো পয়সা তৈরি করতে এসেছি, তার মানে এই নয় যে স্ট্রেস নিয়ে করব, তাই না? পজিশন তৈরি করার পর আমাদের প্যানিক হচ্ছে, হচ্ছে, ভয় লাগছে, কাউকে জিজ্ঞেস করছি, এগুলো করে তার মানে কি কোথাও না কোথাও আমরা ভুল করছি। হ্যাঁ লবদা, কোয়েশ্চেন করুন। প্রীতম দা, হ্যাঁ বলুন। বলছি আমি ধরেন 20,000 টাকা আমার ক্যাপিটাল আছে, হ্যাঁ, ওকে আমি ওকে ইন্টারডে করছি। আচ্ছা, এবার আমি কি 20 মার্জিন ধরেন 5 গুণ দিচ্ছি, তার মানে 1 লাখ। 1 লাখ। আচ্ছা, আমি তাহলে ওখানটায় আমি রিস্ক ক্যাপিটালটা কত নেব? ওই 20,000 20,000-এর বন্ধ করে 20,000-এর ওপর যদি টিকে থাকতে চান। 20,000 2% যদি নিই, তার মানে হচ্ছে আমার 200 টাকা, তাই তো? একদম 400 টাকা, 400। একদম একদম
20,000 আচ্ছা 2% 400 এবার টাকা। এবার এক আচ্ছা লাখ এবার এক আমার লাখ টাকা ট্রেডে লাগছে লাগান, আপনি লাগান, কোনো অসুবিধা নেই, তাহলে 1 লাখ টাকার 0.4% হচ্ছে, আচ্ছা তাই না? আচ্ছা তাহলেই তো হয়ে গেল। হ্যাঁ এই তো অঙ্ক, সাধারণ অঙ্ক, মুখে মুখে হয়ে যায়। আচ্ছা এবার আমি দেখেন আমি প্রথম ট্রেডে যখন ঢুকছি প্রথমটা যখন নিচ্ছি হ্যাঁ তাহলে আমি দেখলো আমি তখন ওই 20,000 ভেতরে তো 5,000 টাকা ঢুকছি হ্যাঁ, তাহলে তখন তখন আমি কি 200 নেব টাকাকে 4 ভাগ কি করে হিসাবে দিন, নেব আর ওই 50 টাকা টাকা। তাহলে 4 ভাগ হ্যাঁ, এবার এখানে 50 টাকা শুনেই নাক সিটকাবে অনেকেই, মাত্র 50 টাকার প্রফিট। এইটা করলে কিছু লাভ, মানে তাহলে কিছু বলার নেই, এখানে ডিসকাশন শেষ। আমি বলতে চাচ্ছি কি ওইটা তখন কি আমি ওই মেন ক্যাপিটালের যেটা রিস্ক মানে 2% যেটা হচ্ছে 20,000-এর যে 2% সেইটাকে রিস্ক নেব না 5,000-এর রিস্কটা নেব 5,000-এর উপর রিস্ক হয়ে যাবে, 5,000-এর উপর বা রিস্কটা নেব 5,000-এর তাই উপর তো রিস্ক নেব, বা আমরা 20,000-এর উপর টোটাল যে রিস্ক, হ্যাঁ 400 টাকার টোটাল রিস্ক রিস্ক এলো, সেই 400 টাকাকে আমরা ভাগ করে দেবো, ওখানে 20,000-এর 4 ভাগের 1 ভাগ, মানে 25%, তাই তো? হুম 25%, তাহলে ওই 400 টাকার 25%, মানে 100 টাকার রিস্ক নেব, আচ্ছা আচ্ছা এই তো। আর সেকেন্ড ট্রেডে যখন আরেকটা হয়তো পেলাম তাহলে সেম আর সেম যদি একই মনে হয়, প্রসিডিউর যদি আমাদের কনভিকশন ক্রিয়েট হয় যে আমরা আম, এইটা দেখুন আবার একটু হয়তো কন্ট্রাডিক্টরি লাগতে পারে, যে একটু আগে যেটা বললাম এটার সাথে প্রীতমদা আলাদা হয়ে গেল। ইন্ট্রাডেতে যখন আমরা কাজ করছি তখন ধরে নিচ্ছি আপনি এক্সপার্ট, আপনি কাজটা ভালো করতে পারছেন বলেই করছেন, তাহলে এটাও করতে পারেন, এটা ভুল কখনোই নয়, যদি আপনার হিট রেট ঠিকঠাক থাকে। হিট রেট বলতে আউট অফ 10 কতবার আপনি ঠিক হচ্ছেন। যদি আপনার হিট রেট ঠিকঠাক থাকে, তাহলে আমি 20,000-এর উপর যে 400 টাকার রিস্ক সেটাই নেবো, কোনো অসুবিধা নেই। সে 5,000 টাকা লাগুক ট্রেডে, তাতে কোনো অসুবিধা নেই, সেটাও করতে পারেন। কিন্তু অ্যাজ এ বিগিনার অনলি, যখন আপনি শুরু করছেন, বা আপনি তো বেশ কিছুদিন, আপনার তো বছর খানেকের ওপর হয়ে গেল, যখন একদম নতুন কেউ শুরু করছে তখন এই ফার্স্ট প্রসেসটা বললাম যেটা, সেটা। যদি কারো এক্সপিরিয়েন্স মোটামুটি হয়ে যায় যে হ্যাঁ আমি জানি কোথায় ঢুকতে হবে কোথায় বেরোতে হবে, স্টপ লস যে বুক করার যে অভ্যেস সেটা আমার হয়তো রেডি হয়ে গেছে, সেক্ষেত্রে আমি কি করতে পারি, সেক্ষেত্রে আমি 5,000 টাকা লাগছে লাগুক, কিন্তু আমি 4,000 টাকা, কিন্তু 5,000 টাকার স্টকে আপনি কাজ করবেন, ধরুন 5,000 মানে 25,000 টাকার মার্জিন ধরেই বলছি, যে 5,000 টাকা আপনি ঢুকছেন, মানে কি 5 ইন্টু 5 মানে 25,000, 25,000-এর আপনি মাল তুলছেন, তো 25,000-এর যে মালটা তুলছেন বা কোয়ান্টিটিটা অ্যাড করছেন, সেক্ষেত্রে অ্যাবসলিউট এসএলটা যত আসছে সেই হিসেবে আপনার 400 টাকার যদি রিস্ক হয় বা যা আসছে, তাহলে আপনি নিতে পারেন, কোনো অসুবিধার কিছু নেই সেক্ষেত্রে। ভুল কিছুই নয় বাজারে, এটা সবসময় মাথায় রাখবেন, ভুল কিচ্ছু নয়। আপনি আপনার আমার সমস্যা এটাতে হয়ে যাচ্ছে মানে আমি ধর আজকে আজকে 4টে ট্রেড নিয়েছিলাম 4টের মধ্যে তিনটে পজিটিভ একটাতে এমন এসএল খেলা হয়ে গেল লস হয়ে গেল মানে ওটা লাভটা খেয়ে নিল পুরোটা এই সমস্যাটাই আমার হচ্ছে বেশি ওইটা আচ্ছা এবার ওটা দেখুন, আপনি বারবার সেম, মানে যদি আপনার সিস্টেমে সমস্যা থাকে তাহলে সিস্টেমকে দেখতে হবে, আর যদি আপনার মনে হয় যে না সিস্টেম নয়, আমার এইগুলো কারণে, মানে বাহ্যিক যে কারণগুলো রয়েছে সেগুলো কারণে আপনার লস হচ্ছে, তাহলে একটু ভেবে দেখতে হবে, ঠিক আছে? তাহলে আপনার রিস্ক ম্যানেজমেন্টটা ভেবে দেখতে হবে, এই করতে হবে, এই ব্যাপারগুলো চলে আসছে। আপনাকে আগে দেখতে হবে যে আপনার সমস্যা কোথায়, যে আপনার রিস্ক ম্যানেজমেন্ট বা পজিশন সাইজিং এর সমস্যা, না আপনার ট্রেডিং সিস্টেমের সমস্যা, এটা দুটো আলাদা পার্ট কিন্তু। প্রীতম আমি একটা কথা বলবো, হ্যাঁ কাকু, অবশ্যই। একটা জিনিস কিন্তু ফলো করতে, এই যে 4টে ট্রেড নিচ্ছ না, হুম 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 এই 4টে ট্রেড চিন্তা করে নাও যে আমি 4টে ট্রেডই নেব রোজ, না আমি হ্যাঁ। রোজ দুটো ট্রেড, কটা ট্রেড নেব আমি ডেলি। একদম কারণ আমার মনে হচ্ছে তোমার সমস্যাটা হচ্ছে ওভার ট্রেডিং। আমি যখন 3টে ট্রেডে যখন আমি প্রফিট পেয়ে গেছি, আর দরকার নেই, এবার ছেড়ে দাও, ঠিক, আর লাভ নেওয়ার দরকার নেই। একদম। আমি আজকে আমি আমার ঘটনা বলি। আমার আজকে প্রথম যে ট্রেডটা আমি নিলাম সকালবেলায়, সেখানে আমি কলে এন্ট্রি নিয়েছিলাম, মানে নিফটিতে কলে এন্ট্রি নিয়ে আমি একটা, আমার ক্যাপিটাল আমি খুব কম লাগে, আমার প্রথম ট্রেডে লাভ হলো 115 টাকা। আমার অপশন যে নেকেড বাইং করি তার ক্যাপিটাল হচ্ছে 20,000 টাকা, ওকে। আর আমার ডেইলি টার্গেট হচ্ছে 200 টাকা পরিষ্কার।
ব্যাস। ঠিক আছে? এবার আমার সিম্পল হিসেব হচ্ছে ডেলি হয় 200 টাকা লাভ করব, নয় 100 টাকা লস করবো, যে কোনো একটা হবে। ওকে। হয়ে গেল। এইবারে আমার প্রথমটায় লাভ হলো 115 টাকা, আমার ডেলি টার্গেট ফুলফিল হলো না। তারপরে আমি সুযোগ খুঁজছি কখন আবার ঢোকা যায়, কারণ আমি বুঝতে পারছিলাম যে আজকে মার্কেট একটু ট্রেন্ডিং আছে, আপের দিকে আছে আর ঠিক। মনে হচ্ছিল সকাল থেকে। হুম। তো ভাবলাম না, আমি আবার আবার কলে এন্ট্রি নেবো, আমার ডেইলি যে 200 টাকার টার্গেট ওটাকে ফুলফিল করতে হবে। এইবারে আমি আরেকটা ট্রেড নিলাম কলে। এই ট্রেডটা এবারে যেই নিয়েছি সঙ্গে সঙ্গে ডাউন হওয়া শুরু হলো। ডাউন হওয়া শুরু হয়ে এবং আমার আগেকার যা প্রফিট সেটা খেয়ে গেল। হুম। হ্যাঁ, খেয়ে যাওয়ার পরে সেটাকে আমি আবার মানে নিচের লেভেলে যখন যখন আমার স্টপ লস হিট হয়নি, তো নিচের লেভেলে আমি পাচ্ছি, আমি তখন আবার একটা লট আমি অ্যাড করেছি। ওকে। এবার অ্যাড করার পরে আমার কিন্তু তারপরে আরো ড্র ডাউন হয়ে এইবারে আমার লসটা কিন্তু 200 টাকার কাছাকাছি চলে গেল, এবং এত তাড়াতাড়ি গেল যে আমি আর মানে সেই সময় যে এক্সিট করব এই 100 টাকার লস সেটা করতে পারলাম। ওকে। আলটিমেটলি আমার টেকনিক্যাল স্টপ লস তখনও হিট করে, ওকে। আমি ওটাকে ধরে রাখলাম। ঠিক আছে, আমার তো 200 টাকা গেছেই, আমি দেখি আর কি হয়। হুম। আমার টেকনিক্যাল স্টপ লস না হিট করা অবধি আমি রাখবো। আলটিমেটলি টেকনিক্যাল স্টপ লস হিট হলো না, তারপরে আবার ওটা উঠে আমাকে আবার 200 টাকার উপর প্রফিট আজকে দিনের মতো দিয়ে গেল। এই যে 200 টাকা প্রফিটটা আমি পেলাম, আমার যে ডেলি মানে কোটাটা যে কমপ্লিট হয়ে গেল, হুম। এরপর আমি আর চার্টের দিকে তাকাই, একদম ভালো করেছো। আর তাকাইনি আমি চার্টের দিকে। এইরকম একটা সিস্টেম নিজের নিজের মতো করে, এই সিস্টেমটা যে আমাকে প্রীতম বলে দিয়েছে বা সুজন বলে দিয়েছে তা কিন্তু না, একদম। আমি নিজের মতো করে এটা ডেভেলপ করেছি, যেটা আমার স্টাইলের সঙ্গে খাপ খেয়ে যাবে। এক্স্যাক্টলি, এইটাই বলতে চেয়েছি এই আলোচনার শুরুতে, এটা নিজের মতো করে ঠিক করে নিতে হবে। সবকিছু কিন্তু বলে দেবে এবং সেই মতো, কারণ ওর ট্রেডিং স্টাইল আমার ট্রেডিং স্টাইল আলাদা, ওর ট্রেডিং সেগমেন্ট আমার ট্রেডিং সেগমেন্ট আলাদা। তাহলে সবার স্টাইল তো এক হবে না, যে আমি মানে নিজের মতো করে একটা স্টাইল তৈরি করে নিতে হবে যেটা আমি কমফোর্টেবল ফিল করব। একদম একদম পারফেক্ট। মোরওভার কাকু সবার সাইকোলজি আলাদা, হ্যাঁ একদম রিস্ক নেওয়ার ক্ষমতা সাইকোলজি আলাদা। হ্যাঁ, আর আমি একটা জিনিস খুব অপছন্দ করি, যেটা তুমি রেগুলারলি করছো, দ্যাট ইজ মার্জিন ট্রেড। আমি একদম এটাকে সলিসিট করি না, আমি একদম পছন্দ করি না এটা। ঠিক। মার্জিন ট্রেডিংটা আমার মতে অ্যাভয়েড করাই ভালো। আর কারোর কোনো প্রশ্ন রিস্ক ম্যানেজমেন্ট এবং পজিশন সাইজিং নিয়ে, বা কারোর কোথাও বুঝতে কিছু অসুবিধা হলো? ওকে, মনে হচ্ছে কারোর কোনো প্রশ্ন নেই। হীরক বাবু এসেছেন। হীরক বাবু নমস্কার। নমস্কার সবাইকে, গুড ইভিনিং। গুড ইভিনিং। একটু মুখটা দেখাও না বাবা। আচ্ছা আচ্ছা, এক মিনিট। নমস্কার সবাইকে। শুনছিলাম আজকেও ডিসকাশনটা, আমি একটু লেটে জয়েন করেছিলাম বিকজ আমার কাছে, আমি পরে যখন ফেসবুক চেক করলাম তখন দেখলাম যে পোস্ট রয়েছে একটা, তো অ্যাকচুয়ালি ভাবলাম definitely একটু ব্যস্ততার কারণে আমি যখন আজকে রুমে ফিরেছি অফিস থেকে, তখন মানে কাল গত রাতে ঘুমটাও ঠিকঠাক হয়নি, তো মানে এনার্জি পাচ্ছিলাম না, তো হঠাৎ করেই ঠিক করলাম যে আজকে এই ডিসকাশনটা একটু সবাই মিলে করি। নিশ্চয়ই খুব ইম্পর্টেন্ট জিনিস এটা, বিকজ রাদার দ্যান স্ট্র্যাটেজিস অ্যান্ড এভরিথিং, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, পজিশন সাইজিং, রিস্ক ম্যানেজমেন্ট। বিকজ আমরা হয় কি যে আমরা একটা কোথাও একটা স্ট্র্যাটেজি দেখলাম কোনো ইউটিউবে বা সামওয়্যার, পরের দিন মোটামুটি একদম রেডি হয়ে অ্যাকাউন্টে টাকা অ্যাড করলাম, করে দেখেও নিলাম, তার আগে
কিছু ব্যাক টেস্টিং দেখে নিলাম যে আচ্ছা এই প্যাটার্নে হচ্ছে, মোটামুটি 10টার মধ্যে 9টা কাজ হচ্ছে, টাকা লাগালাম, সেদিনই স্টপ লস। স্টপ লস হয় না জেনারেলি, হয় কি প্রথমে ইন্ট্রাডে, ওটা কনভার্ট হয়ে যায় সুইং ট্রেডে, তারপর ওটা কনভার্ট হয়ে যায় লং টার্মে। পারফেক্ট। এইটা অবভিয়াসলি আমাদের মাথায় রাখা উচিত, বিকজ this is very much important rather than strategies and everything, because strategies তো এক একজন এক এক আসল এইটা রিস্ক ম্যানেজমেন্ট, পজিশন সাইজিং, এইটা যদি ঠিক রাখা যায়, আমার তো মনে হয় যে কোনো স্ট্র্যাটেজি ভালো, একদম তাই, একদম যে কোনো অ্যাবসলিউটলি। স্ট্র্যাটেজি ভালো। যেটা কাজ করে এক একজনের জন্য, যেরকম বুলিশ এনগালফিং কাজ করলো, কেউ হ্যামার দেখে কাজ করে, কেউ হয়তো অনলি ডেটা ড্রিভেন, বাট আলটিমেটলি যে আমি কতটা দেওয়ার জন্য রাজি আছি আর মেন্টালি প্রিপেয়ার্ড থাকা, বিকজ আমি এখন অব্দি ট্রেড নেওয়ার আগে আমি ধরেই নি যে আজকে আমার এই ট্রেডটায় লস হচ্ছে, ঠিক। আর কতটা লস হচ্ছে সেটা আমার একদম ডেফিনেট জানি। থাকে। মানে হ্যাঁ, স্লিপেজ কিছু সময় হয়, বিকজ আমি মার্কেট রেটে এক্সিট করি হুম, হুম। জিরো মেরে, আমি ঠিক। দেখিও না যদি কোনো স্টক কাজ ঠিকঠাক মতন না করে, পরিষ্কার ব্যাপারে যদি বেরিয়ে যায় এখান থেকে, তো সেখানে জিরো মেরে, আর যখন কেউ ভালো কাজ করে তখন তো আমার ওই অ্যাম্বুশ ট্রেডিং যেটা বলে, ডাইরেক্ট জিরো মেরে বাইং করা আর জিরো প্রাইস মেরে এক্সিট করা। কিন্তু পজিশন সাইজিং ভেরি ইম্পর্টেন্ট। যখন আমি জানি না এখানে কজন ব্লাড বাথ দেখেছেন, ব্লাড বাথ বলতে আমি এই 150-200 পয়েন্টের গুলো বলি, ওগুলো তো মানে কারেকশনও ধরা যায় না। যেদিন সার্কিট লেগে যাচ্ছে মার্কেটে, আপনি রেট লাগিয়ে বেচতে যাচ্ছেন, দেখছেন 3 টাকা নিচে চলে গেছে একটা 1000 টাকার শেয়ার। ঠিক। রেট সেই রকম সময়তে না, মানে আজকে খুলছে, আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে যদি বলি, আইসিআইসিআই ব্যাংক, হিন্দুস্তান লিভার, রিলায়েন্স, এই ক্যাটাগরি স্টকস আজকে দেখলেন 4% ডাউন। ডেফিনেটলি কাকু তো দেখেছেন, উনি তো নিশ্চয়ই দেখেছেন এরকম সিচুয়েশন। আজকে 4% ডাউন, কালকে কোভিডের সময় তো দেখেছি। এক্স্যাক্টলি প্রি ওপেনিং এ 3% ডাউনে খুলে দিনের শেষে 7% ডাউন, তারপরের দিন আবার খুলছে হয়তো 5% ডাউনে, ওখান থেকে 10 মাইনাস হয়ে প্লাস করে দিল 3% প্লাসে, তারপরের দিন আবার ডাউন। এইরকম সময়তে যার কাছে পজিশন সাইজিং ঠিকঠাক মতন রাখা নেই, তার জন্য খুব অসুবিধাজনক। মানে তখন হয় কি যে ওই মার্কেট থেকে বেরিয়ে যাওয়া হয়, ঠিক। এন্ড দোজ আর দ্য ক্রিম টাইম যে ঠিকঠাক মতন ভেবে চিন্তে কাজ করা। সো অল দ্য বেস্ট এভরিওয়ান। আমি সবাইকে আমি নিজেকে খুব lucky মনে করি হুম, হুম। যে আমি কোভিডের টেস্টটা পার করে আসতে পেরেছি। আমার লং টার্ম হোল্ডিং সেই সময় কোভিডের টাইমে, মানে কোভিডের আগে আমার পোর্টফোলিওর মানে প্রফিট ছিল নিয়ার অ্যাবাউট 50%। ওকে। 50% প্রফিট ছিল। ওকে, সেইটা কোভিডের সময় ওটা কনভার্ট হলো 20% লসে। ওকে। আচ্ছা, কিন্তু আমি আমার লং টার্ম হোল্ডিং এর একটা স্টকও আমি বেচি, একটাও না, বরং ওই সময় পিএফ থেকে লোন তুলে আরো বেশি স্টক কিনি। এই দিস ইজ কাইন্ড অফ কনভিকশন। এটা কিন্তু সত্যি কথা বলতে এক্সপিরিয়েন্সের সাথে আসে, এই জিনিসটা এক্সপিরিয়েন্সের সাথে আসে, নো ডাউট। যে সেটা যে পরে আমাকে কি মানে লাভ দিয়েছে, মানে চিন্তা করা যায়। একদম একদম, যারা ওই সময় নিয়েছে তারা ওই সময়তে পেয়ে হচ্ছে সেরকম। ওই টেস্ট আমি পার হয়ে এসেছি, যার জন্য এখন আমার একটু কনফিডেন্স লেভেলটা হাই আছে। একদম। একদম। আমি যেমন একটা জিনিস ফলো করি এই আরএম অ্যান্ড পিএস ফলো করতে গিয়ে, যে আমি চেষ্টা করি কোনো সময় ইন অ্যানি কেস, মানে যতই ভালো আমার কনভিকশন থাকুক না কেন আমার সেট আপের প্রতি, আমি আমার রিস্ক ম্যানেজমেন্ট পজিশন সাইজিং ফলো করেও 100% অফ দ্য কোয়ান্টিটি আমি নিই না। হ্যাঁ, ম্যাক্সিমাম 80-85%। ওটা আমিও করি। আমার ওটা হাতে আমিও করি। থাকে। আমি আছি দাদা, এটাতে আমি আছি। আমার ম্যাক্সিমাম 75% অব্দি এখনো অব্দি হয়েছে, খুব রেয়ার সেটাও। একদম। তো হীরক বাবুকে জিজ্ঞেস করবো ইওর টেক অন দিস। আমার অ্যাকচুয়ালি ব্যাপারটা টোটালি ডিফারেন্ট একটু, Okay. বাট দ্য থিং ইজ, যেটা আপনি শেয়ার করেছেন সবার সাথে, আমি সবাইকে বলবো যে প্রচন্ডভাবে এটা ফলো করুন। আদারওয়াইজ আমি কালকে কিছু জিনিস বলেছিলাম, বাট আমি যদি আজকের এই টপিকের উপর আমার ওয়ে অফ
trade management overall share করি, that might be a little bit confusing for the beginners, Yes. but in due course আমি দেখাবো যে কিভাবে আমি যাই, মানে with probably will not the contract notes because that is something which is not allowed here, but আমি with example in Excel আমি কিভাবে যাই যে কোনো একটা ট্রেডে, সেটাও কিন্তু দেখুন একটা সত্যি কথা বলতে আমি শুরুর দিকে যেটা আজকে জানছি আমরা আজকে এই স্পেস তো বলে না, এটা গুগল মিটে, তো সেই জিনিসটা কিন্তু আমি অ্যাবসলিউটলি ফলো করতে শুরু করেছিলাম 3বার অ্যাকাউন্ট জিরো করার পরে, ঠিক আছে, Wow. 3বার অ্যাকাউন্ট জিরো করার পরে তারপরেতে আমি ওই মাথায় এলো যে আচ্ছা ঠিক আছে রিস্ক ম্যানেজমেন্ট বলেও এই ব্যাপারগুলো করতে হয়, হিসাব দিকে কাজ করতে হয়। ফলে হয় কি যখন তারপরেতে যখন আপনি সিস্টেম ফলো করতে শুরু করবেন তখন তো মানে লস হবে, ডেফিনেটলি হয়, তো কিন্তু খুব মানে মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকবে যে হ্যাঁ ঠিক আছে লসটা হওয়ার ছিল বাট আমার ভুল তো করিনি আমি, যদি ঠিক। ভুল হয়ে থাকে ধরে নেবো যে ভাই আমি সিস্টেম ফলো করেছি, দ্যাটস ফাইন, টোটালি পার্ট অফ দ্য গেম। তো ডেফিনেটলি এটা একটু নোট করে নেবেন। আচ্ছা এই যে পিডিএফ আপনি সরি পিপিটিটা করছিলেন ওটা কি গ্রুপ মেম্বারদের সাথে শেয়ার করা যেতে পারে, এরকম কি সিস্টেম আছে? না হলে না, ওটা অ্যাকচুয়ালি আমি শেয়ার করি না এই কারণে যে আলটিমেটলি শেয়ার করে কোনো লাভ হয় না হীরক বাবু। এই যে যারা মানে এখানে জয়েন করেন তারা কিন্তু আলাদা রকম একটা মাইন্ডসেট নিয়ে আসেন যে না আমি একটা কিছু নতুন কিছু জানতে পারবো, এক্স্যাক্টলি তো তাদের জন্য এইগুলো থেকে আমরা একটু মানে রাখি যে নিজে খাতা পেন বের করো, নোট করো, নিজে লেখো, দরকার পড়লে স্ক্রিনশট নাও, কিন্তু নিজে করো, নিজে হাতে করো। হ্যাঁ যদি এটা করা যায় সবাইকে সাজেস্ট করবো ভাই, মানে একদম রেস্টুরেন্টে গিয়ে খাবারের থেকে যত ভালো রেস্টুরেন্টই হোক নিজে হাতে ম্যাগি বানিয়ে খাওয়ার Exactly. টেস্ট কিন্তু আলাদা হয়। একদম। আর আরেকটা ঠিক কথা, বলেছো। সরি টু ইন্টারাপ্ট ইউ, আপনি যেটা বললেন যে আপনার ট্রেড ম্যানেজমেন্ট যতই কনফিউশন ক্রিয়েট করুক না কেন, যখন এরা একটু ম্যাচিওর হবে আমরা কিন্তু ছাড়ছি না আপনাকে, আপনার কাছ থেকে শুনবো আমরা। নিশ্চয়ই নিশ্চয়ই, বাট আজকে না শেয়ার করাটা বেটার না না না, আমার আজকে মনে হয়। করবো না, যা কিছুদিন রবিবার হবে তো, রবিবার। রবিবারের আগে ব্যাপারটা হোক। সানডে, হ্যাঁ সানডে আপনার মানে যতটা সহজ করে সম্ভব, আমরা তো Obviously অনেকদিন একটু নিয়ে বাদে, বুঝতেই পারছেন। অনেকদিন বাদে একজনকে আমরা পেয়েছি, আমরা যেটা অ্যাকচুয়ালি আমরা ফ্রম দ্য কোর অফ আওয়ার হার্টস, মানে আমি বলুন বা আমরা যারা গ্রুপটাকে একটু ঠিকঠাকভাবে মানে পরিচালনা করতে চেষ্টা করি, পুরবিদি আছে খুব চেষ্টা করে যাচ্ছেন সবাইকে এক জায়গায় করার। চেষ্টা তো দেখছি না আমি বলবো যে করছেন শুধু চেষ্টা, মানে কি কিছু গ্যাপ থেকে যাচ্ছে তার সেখানে, অ্যাকচুয়ালি আপনারা যথেষ্ট ভালোভাবে গ্রুপটা চালাচ্ছেন। তো অনেকদিন বাদে kudos কাকু to you হয়তো guys. আমার সাথে একমত হবেন যে আমরা একজনকে পেয়েছি মনের মতো, তাই না কাকু? Thank you so much. আমি আমি খুব সুজনদাকে মিস করছি। সত্যিই তাই, সুনন্দা খেলা দেখতে ব্যস্ত হয়তো। ওয়ার্ল্ড কাপ তো হয়ে গেছে তো। না, এখন টি20 চলছে, যারা ক্রিকেট ফ্যান তারা তো কোনো ম্যাচই ছাড়েন না না। ও আচ্ছা আচ্ছা, তো সুজনদা খুব খুশি হতেন আর কি থাকলে। ডেফিনেটলি সবার সাথেই দেখা সাক্ষাৎ হবে। হবে, ধীরে ধীরে হবে, আশা করব আপনি অনেক দিন আমাদের সাথে যুক্ত থাকুন। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনার আশীর্বাদে আপনাদের গুড উইশেস সাথে থাকলে নিশ্চয়ই আপনাদের সাথে থাকতে পারবো। Obviously, আর আমরা একসাথে সবাই এগিয়ে যাব এই একদম জার্মানের মধ্যে দিয়ে আর কি। একদম। একটা জিনিস চাইবো যে সাথে আমাদের মেম্বার্সরা সবাই ডেলি না হোক উইকলি না হোক মান্থলি না হোক কোয়ার্টারলিতে সববার যেন গ্রিন লেজার থাকে, দ্যাটস ইট। একদম এটা সব সময় উইশ করব সবাইকে, একদম। ইরেসপেক্টিভ অফ দেয়ার কোয়ান্টিটিজ অর এনিথিং, সবাই যেন প্রফিটেবল থাকেন। সো নাইস অফ ইউ। Thank থ্যাংক you. ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল। আজকের মতো আমরা আলোচনা এখানেই শেষ করছি আমাদের রিস্ক ম্যানেজমেন্ট এবং পজিশন সাইজিং নিয়ে। দেখা হবে পরবর্তী সেশনে, সেটা হবে বেসিক্যালি আমরা আলোচনা করব যে কি করে একটা ট্রেডিং সিস্টেম রেডি করতে হয়, যে কেউ যে কোনো সিস্টেম রেডি করতে পারবেন, এই নিয়ে বেসিক্যালি আমরা আলোচনা করব। তো সি ইউ দেন, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট অল। গুড নাইট। Thank you everyone. Ta-ta. Good night.